হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টরের টেস্ট পেপার সলভিং ক্লাসে। তো আশা করছি 26 ব্যাচ এবং 27 ব্যাচের জন্য ক্লাসটা খুবই ইফেক্টিভ হতে যাচ্ছে। অলরেডি আমার ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য ফ্রি এমসিকিউ প্লেলিস্ট এবং সিকিউ প্লেলিস্ট কিন্তু সলভ করায় দেওয়া আছে। ফ্রি সিকিউ প্লেলিস্টে কী কী আছে বলো তো? সিকিউ প্লেলিস্টের অংশ হচ্ছে তোমার 2014 থেকে 2015 থেকে 2024 পর্যন্ত সব বোর্ডের সিকিউ তোমরা এই জায়গায় কিন্তু পেয়ে যাচ্ছ। বোর্ড সিকিউ এবং এটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ। তোমরা উপরে নাম দেখবা 2015 থেকে 2024 পর্যন্ত সকল বোর্ডের সৃজনশীলের সমাধান প্রত্যেকটা প্লেলিস্টের উপরে ভিডিওগুলোর মধ্যেই এই নাম দেওয়া আছে। ওকে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে 25 সালের সিকিউগুলো কোথায় পাবো? 25 সালের কি হয়েছে, এগুলো তোমরা পাচ্ছ চ্যাপ্টার ভিত্তিক। 24 সালের পর্যন্ত তোমরা পাচ্ছ চ্যাপ্টার ওয়াইজ ভিডিও। এর বাইরে 25 সালের ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপারের জন্য ওভারঅল 2টা ক্লাস নেওয়া আছে। 2025-এর ফার্স্ট পেপারের জন্য একটা, 2025-এ বোর্ডের যে সিকিউগুলো আসছিল সেটা থেকে ফিজিক্স ফার্স্ট পেপারের সবগুলো চ্যাপ্টার মিলে একটা ভিডিও, আর ফিজিক্স সেকেন্ড পেপারের জন্য সবগুলো চ্যাপ্টার মিলে একটা ভিডিও। ওকে, তাহলে এটা হচ্ছে পেপার ওয়াইজ 2টা ভিডিও আছে। এখানে ভিডিও আছে 2টা, আর এখানে ভিডিও আছে টোটাল 14টা, যেহেতু শর্ট সিলেবাসে 14টা চ্যাপ্টার ছিল। ঠিক আছে, এবার প্রথমে তোমাদের কাজ হচ্ছে যে কিভাবে কমপ্লিট করবা, সেটা হচ্ছে শুরুতে তোমরা চলে যাবা হচ্ছে ওয়ান শট এমসিকিউ ক্লাসে। এই ওয়ান শট এমসিকিউয়ে প্রত্যেকটা চ্যাপ্টারের শুধু এমসিকিউ আলোচনা করা হয় নাই, পাশাপাশি সকল থিওরি আলোচনা করা আছে। অর্থাৎ থিওরিগুলো তোমরা কিন্তু এর মধ্যেই পেয়ে যাবা। ঠিক আছে, এটা এমসিকিউ, তোমার রিভিশনটা এর মধ্যেই হয়ে যাবে। রিভিশনটা এর মধ্যেই হয়ে যাচ্ছে। ওকে, এরপরে তুমি দেখবা হচ্ছে এই ওয়ান শট সিকিউ ক্লাসটা, তারপরে দেখবা হচ্ছে 2025-এর ক্লাসটা, তারপরে তোমরা দেখবা হচ্ছে এই যে আমাদের এখনকার টেস্ট পেপার সলভিং ক্লাসটা। ওকে, এগুলো সব কিছু একটা সিকোয়েন্স ওয়াইজ যাচ্ছে। এবার কথা হচ্ছে 3টা আলাদা চ্যাপ্টারের নাম আমি স্পেসিফিকলি বলে দিই। সেটা হচ্ছে তোমার ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি। এই চ্যাপ্টারের জন্যে দেখবা এই চ্যানেলে আরেকটা প্লে লিস্ট আছে থিওরি রিভিশন। অর্থাৎ আমার চ্যানেলে তুমি আরেকটা প্লে লিস্ট পাবা, নাম হচ্ছে থিওরি রিভিশন। এই থিওরি রিভিশনে কি করা হয়েছে বললাম তো, এই ওয়ান শট এমসিকিউ এর মধ্যে যেহেতু থিওরিগুলো আলোচনা করা হয়েছে, তো এইখান থেকে কিছু পার্ট কেটে কেটে জাস্ট থিওরি অংশগুলো সাথে সম্ভবত একটা করে এক্সাম্পল নিয়ে একটা করে থিওরির অংশে রিভিশনের জন্য দেখানো হয়েছে যে আচ্ছা এমসিকিউ এর আমার কমপ্লিট আছে কিন্তু থিওরিটা একটু রিভিশন করে নিলে ভালো হয়, তাই বড় এমসিকিউ ক্লাসটা দেখবো না, সিকিউ এর সলভিংয়ে চলে যাব, তার আগে একটু থিওরি রিভিশন করব। সেই ক্ষেত্রে তুমি ওই থিওরি রিভিশন পার্টটা দেখবা, একান্তই যদি সময় না থাকে, তাছাড়া এইটাই দেখে নিবা। ওকে, তো কি হয়েছে ওই জায়গায় ভেক্টরের ক্ষেত্রে আলাদা থিওরি দেওয়া আছে একটু, মানে ওয়ান শট সিকিউ এর মধ্যে যেটা আছে ওইটা শুরুর পার্টটুকু নিয়ে একটা ভিডিও জাস্ট থিওরি রিভিশন নিয়ে ভেক্টরের। ওকে, তারপরে তোমার হচ্ছে অন্যান্য চ্যাপ্টার মহাকর্ষ, অভিকর্ষ, তারপর মনে করো আর কি আছে তোমার পর্যাবৃত্ত গতি, এইগুলার জন্য দেখবা এইখানে কিছু কিছু থিওরি আলাদা করে দেওয়া আছে। ডাব্লিউপি দেখবা, তারপর গ্রাভিটেশন, দেখবা, তারপরে ভেক্টর, তারপরে পিরিয়ডিক মোশন, ঠিক আছে, তারপরে আছে স্থির তড়িৎ, চলতড়িৎ।
এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা, যে সিকিউ সলভিং এর আগে দেখতেই হবে, সিকিউ সলভিং এর আগে, নট এমসিকিউ সলভিং এর আগে, সিকিউ সলভিং এর আগে দেখতেই হবে তোমার হচ্ছে এইটা চলতরিতের এই দুইটা, আর ওয়ার্ক পাওয়ার এনার্জি এটার একটা। বাকিগুলা তুমি এমসিকিউ ওয়ান শট দেখে নিলে, এই কয়েকটা দেখার প্রয়োজন নাই। আর থিওরি রিভিশনের মধ্যে আরও চ্যাপ্টারের থিওরি দেওয়া আছে, ওইগুলো তোমার এমসিকিউ সিকিউ এর মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো দেখবা প্লে লিস্টের মধ্যে সব কিছুই কিন্তু তোমাদেরকে ফ্রি করে দেওয়া আছে। এরপরে এই কোর্সটা কিন্তু আমাদের আসলে পেইড কোর্স, যে টেস্ট পেপার সলভিং যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পেইড কোর্স। ওকে, তো অনেকেই বলতে পারো যে শুরুতে এত কথা কেন বলে নিলাম, কারণ এত কথা বলে নেওয়ার রিজন হচ্ছে তুমি হুট করে মাঝখান থেকে যখন টেস্ট পেপার সলভ করতে যাবা, আমি কিন্তু টেস্ট পেপার সলভিংয়ে যতটুকু একটা স্টুডেন্টের জন্য বোঝার জন্য দরকার ততটুকু ব্যাখ্যা করব একবারে। এই যে আসো পোলাপান, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, এ ইকুয়াল টু 2b ইকুয়াল টু 4। এই কিন্তু উল্টাপাল্টা ফাউল কাম আমি এখানে করব না। এইসব ফাউল কাম করার জন্য এইসব জায়গা আছে, দেখে নিবা। যারা একদমই বুঝো না এগুলা দেখবা। তারপরে তুমি এখন একটা লেভেলে পৌঁছায় গেছো, লেভেলে পৌঁছানোর পরে তারপর তুমি টেস্ট পেপার সলভিংয়ের ভিডিওগুলো দেখো। এখন বলতে পারো এইটুক পর্যন্ত করে যদি আমি টেস্ট পেপার সলভ না করি তাহলে কি হবে? হ্যাঁ, একটা কথা ঠিক আছে, তুমি 8টা সিকিউর মধ্যে 5টা সিকিউ আনসার করে যাইতে পারবা এইটুক পরে, এমসিকিউ 25টা আনসার করে যাইতে পারবা। কিন্তু ওই যে একটা ব্যাপার আছে না, যে একটু মনের মধ্যে খচখচ থাকে যে আচ্ছা কয়েকটা কলেজের প্রশ্ন দেখলে ভালো হইতো। তো এই কয়েকটা কলেজের প্রশ্ন দেখলে ভালো হইতো, এই কথা আমি বহুদিন ধরে শুনতে 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 এক পর্যায়ে এই যে সিকিউ সলভিং কোর্সটা, সরি টেস্ট পেপার সলভিং কোর্সটা নিয়ে আসলাম। তো এইখানেও আমরা দেখবো যে মোটামুটি অনেকগুলাই কিন্তু আমাদের এই বোর্ডের মধ্যেই ঢুকে যাচ্ছে। দুই একটা এক্সেপশনাল থাকবেই, ক্যারেট কলেজে 1-2টা এক্সেপশনাল থাকতে পারে, নটরডেমে 1-2টা এক্সেপশনাল থাকতে পারে, ওইগুলা বোর্ডেও জীবনে দিবে না। কারণ বোর্ডে কি শুধু নটরডেম কলেজের পোলাপান পরীক্ষা দেয়, শুধু ঢাকা কলেজের পোলাপান পরীক্ষা দেয়, রাজশাহী কলেজের পোলাপান পরীক্ষা দেয়, ক্যারেট কলেজের পরিমাণ পরীক্ষা দেয়, হাটুভাঙ্গা সরকারি কলেজ ওইখানকারও কিন্তু পোলাপান পরীক্ষা দেয়। তো সবার জন্যে চিন্তা করে মডারেট কোশ্চেন করা হয়, যেগুলো তুমি এর মধ্যেই কমপ্লিট করে ফেলতে পারবা। তারপর আর একটু বেটার লার্নিংয়ের জন্য অবভিয়াসলি ওয়েলকাম, দেখতে পারো টেস্ট পেপার সলভিং কোর্স। তো এটা ছিল ইনিশিয়াল আলোচনা। এখন আমরা সরাসরি আর মাঝখানের পার্ট বাদ দিয়ে সব এখন পড়াশোনায় চলে যাচ্ছে। এই যে শীর্ষস্থানীয় কলেজ সমূহের সৃজনশীল প্রশ্নের সমাধান। ওকে, আচ্ছা, ভেক্টর চ্যাপ্টারটা দিয়ে শুরু করতেছি। দেখো শুরুতে আছে মির্জাপুর ক্যাডেট কলেজ। প্রথমে আমি ক্যাডেট কলেজেরগুলো করাবো, নটরডেম, সেন্ট জোসেফ, হলিক্রস এগুলো করাবো, ঢাকা রেসিডেন্সিয়াল ঢাকা কলেজ, তারপরে অন্যান্য যেগুলো আছে রাজশাহী কলেজ, হ্যানতেন আরও অনেকগুলাই আছে। আচ্ছা দেখি তো, দেখো কি বলছে, ও এ সিবি, দেখো ও এ সিবি একটি সামান্তরিকের কোণ এ ও বি ইকুয়াল টু 30 ডিগ্রি, দ্যাট মিনস এ ও বি এটা হচ্ছে 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা তোমার কাছে দেওয়া আছে 30 ডিগ্রি। আমরা গ নাম্বারটা সলভ করতেছি। ওকে, আচ্ছা, সদৃশ ভেক্টর কি ডাইভারজেন্সের তাৎপর্য কি? ক ক্ষয়ের জন্য এক্সট্রা শিট দেওয়া আছে, এক্সট্রা শিট দেখে নিবা। এই ক ক্ষয়ের আলাদা শিটও আমি দিয়ে দিছি, এখানে খুঁজে নিবা, ফেসবুকে দেওয়া আছে। ক খ শিট খুঁজে নিবা, চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে, সিপিএস গ্রুপেই দেওয়া আছে, খুঁজে নিবা কোথায় আছে, এটা তোমার খোঁজার দায়িত্ব। সব কিছুকে আমি তুলে হাতে দিব নাকি? আচ্ছা, তো পি মাইনাস কিউ এর মান দেখো তো দেখো দুইটা ভেক্টরের মান জানা আছে তোমার কাছে, ও এ দেওয়া আছে হচ্ছে পি, তারপরে ও বি দেওয়া আছে কিউ। পি এর মান হচ্ছে 5, কিউ এর মান হচ্ছে 3। এখন তোমাকে বলতেছে পি মাইনাস কিউ এর মান কত, জাস্ট জিজ্ঞেস করছে মান। পি মাইনাস কিউ করলে ভেক্টর পাওয়া যায়, ভেক্টর মানে মান আর দিক সহ আসে, কিন্তু এইখানে চাইছে মান, তো মান বের করতে পারবা না তুমি। পি মাইনাস কিউ এর মান কত হয়? দুইটা ভেক্টরের বিয়োগফলের যে মডিউলাস সেটা কি হয়? একটা ভেক্টরের স্কয়ার প্লাস আরেকটা ভেক্টরের স্কয়ার মাইনাস দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণের কজ রুট ওভার। মান বসাবা, 5 স্কয়ার প্লাস 3 স্কয়ার মাইনাস 2 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু কস কত ডিগ্রি? 30 ডিগ্রি রুট ওভার। ওকে, তাহলে এইখান থেকে যা আসবে সেটাই উত্তর, সামথিং ইউনিট। পোলাপান ভুল করে একটা জায়গায়, একটু খেয়াল করে দেখো, এইটা এক্স ভেক্টর, এটা হচ্ছে ওয়াই ভেক্টর।
ওয়াই ভেক্টর, ঠিক আছে। এই জায়গায় অ্যাঙ্গেল দেওয়া আছে 40 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, আর একটু চেঞ্জ করে দেই, মজার জিনিসটা বানাই দেই। এই যে এইখানে দেওয়া আছে এরকম করে চিত্র দিয়ে, এই জায়গায় এটা দেওয়া আছে 40 ডিগ্রি, ওকে। না হয় আরও একটু চেঞ্জ করে নাও, মানে যে জায়গায় ভুলটা হয় ম্যাক্সিমাম মানুষের, সেটা একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি। এই অ্যাঙ্গেলটা দেওয়া হইলো মনে করো 120 ডিগ্রি। তো তুমি আলফা ইকুয়াল টু যে বলতেছো এক্স ভেক্টর, এই চিহ্নটা হচ্ছে অ্যাঙ্গেলের চিহ্ন, ওয়াই ভেক্টর। এখানে তুমি আলফা ইকুয়াল টু কি বলবা 120 ডিগ্রি, এটা হচ্ছে ভুল, এটা 120 ডিগ্রি না, আলফাটা 120 ডিগ্রি না। এখানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হইতে গেলে, বের করতে গেলে ভেক্টর দুইটাকে একটা বিন্দুতে এসে মিলতে হবে, অর্থাৎ মাথাগুলো ওরা এক জায়গায় ঢিস দিবে, অথবা লেসগুলো এক জায়গায় থাকবে, এক জায়গা থেকে বের হয়ে গেল ঢিসকিউ, অথবা এক জায়গায় এসে মিলল ঠুস, ওকে। তার মানে তোমাকে হয় এইভাবে এসে মিলতে হবে দুইটা ভেক্টরকে, দুইটা ভেক্টর মিলে গেলে এই অ্যাঙ্গেলটাকে তুমি বলবা আলফা, অথবা এক জায়গা থেকে দুইটা ভেক্টর বের হয়ে গেল, এই অবস্থায় অ্যাঙ্গেলটাকে তুমি বলবা আলফা, ঠিক আছে। তুমি কখনোই একটা এসে মিলতেছে আরেকটা বের হয়ে যাচ্ছে এই অবস্থায় তুমি অ্যাঙ্গেল বলতে পারবা না। এই ক্ষেত্রে তাহলে উপায় কি? এই ক্ষেত্রের উপায়টা হচ্ছে তুমি এইটাকে একটু টেনে সামনে নিয়ে আসো। তাহলে এক্স ভেক্টর আছে এই দিকে, আর এইটাকে একটু তুমি বর্ধিত করে নিয়ে আসলা, এটাকে বলা হয় ভেক্টরের প্যারালাল শিফটিং। এটা ওয়াই ভেক্টর। তাহলে এখন বুঝতে পারতেছো এটা 120 ডিগ্রি, তার মানে কি এটা কত 120 ডিগ্রি, এটা কত হচ্ছে 60 ডিগ্রি। তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ এইটাই, এটাই আলফা, ঠিক আছে। এটুকু কি, এটুকু হচ্ছে আলফা। এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, ওকে। এটা মনে রাখতে হবে যে একটা বিন্দু থেকে বের হয়ে যাবে অথবা একই বিন্দুতে এসে মিলবে, তখন বলবো অ্যাঙ্গেল। এই ক্ষেত্রে দেখো ও এ, এটা হচ্ছে তোমার পি ভেক্টর, পি ভেক্টর, এটা হচ্ছে ও বি, এটা হচ্ছে কিউ ভেক্টর। একই বিন্দু থেকে বের হয়ে গেছে, এই জন্য তুমি অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি নিতে পারছো, ওকে। আচ্ছা, এখন আমরা তার পরেরটা করি। গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও যে ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল, এ ও সি মানে কি, এই যে এইটুকু, তাই না? এই যে এ ও সি এর ক্ষেত্রফল প্লাস বি ও সি এর ক্ষেত্রফল, অর্থাৎ বি ও সি এইটুকুর ক্ষেত্রফল যোগ করলে ও এ সি বি সামান্তরিকের ক্ষেত্রফল পাওয়া যাবে। তো ক্ষেত্রফল বের করার জন্য সামান্তরিক বা ত্রিভুজ যে কোনোটার ক্ষেত্রফল বের করার জন্য কি করতে হয়, যে বলছি থিওরি লাগবে। আমরা দুইটা অ্যাডজাসেন্ট সাইড বের করতে পারি আগে, সেই অ্যাডজাসেন্ট সাইড দুইটা নিয়ে আমরা যদি ক্রস গুণফল করে দেই, সেটাই হচ্ছে ওই ক্রস গুণফলের যে ম্যাগনিটিউড পাবো, সেই ম্যাগনিটিউডটাই ওই সামান্তরিকের ক্ষেত্রফল নির্দেশ করবে, ঠিক আছে। তার মানে সামান্তরিকের ক্ষেত্রফলটা হচ্ছে ও এ বরাবর পি ভেক্টর আছে, ও বি বরাবর কিউ ভেক্টর আছে, এই দুইটার কি বলতো, এই দুইটার আমরা ক্রস গুণফল করব। তো ক্রস গুণফল করার জন্য প্রথমে তো আমাদেরকে পি ভেক্টরটা বের করে নিতে হবে, তাছাড়া কীভাবে পাবো? ও এ বরাবর আছে কে, পি ভেক্টর, আর ও বি বরাবর আছে কে, কিউ ভেক্টর, তাই তো। আচ্ছা, তো এইটা বের করার জন্য আমরা করব কি, দেখো ও এ ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর ইকুয়াল টু, তুমি এই দিকটাকে ধরে নাও হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস, ধরে নিতে পারো না, এটা পজিটিভ এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। তাহলে এটা যদি এক্স অ্যাক্সিস হয়, তাহলে 5 একক ভেক্টরটা, তাহলে এটা কত হবে 5 আই ক্যাপ, 5 আই ক্যাপ। এবার আসো ও বি ভেক্টরটা, কিউ ভেক্টর, এবার কত হবে দেখো, এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেলে আছে, এটা 30 ডিগ্রি, কত অ্যাঙ্গেলে আছে 30 ডিগ্রি। তার মানে এটা কত হবে 5 cos 30 ডিগ্রি আই ক্যাপ, সরি 5 না তো 3, তাহলে 3 cos 30 ডিগ্রি আই ক্যাপ। এটা গেল তার অনুভূমিক উপাংশটা। উলম্ব উপাংশ কি হবে sin 30 ডিগ্রি, তাই তো 3 sin 30 ডিগ্রি জে ক্যাপ,
এটাই হয়ে গেল ভেক্টরটা। তাহলে সাইন 30 ডিগ্রি মানে কত, √3/2, তাহলে 3√3/2 আই ক্যাপ প্লাস সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে 3/2 জে ক্যাপ। তাহলে এইবার তুমি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। ওএসএবি সামান্তরিক। তাহলে সামান্তরিকের যদি ক্ষেত্রফল বের করতে চাও কি করতে হবে, পি ক্রস কিউটা আগে বের করে নিতে হবে। পি ক্রস কিউ যদি বের করো তাহলে কি আসবে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। পি এর কোএফিসিয়েন্ট শুধু এখানে 5, জে কে কিছু আছে নাই, এইটাতে আই এর কোএফিসিয়েন্ট 3√3/2, ক্যালকুলেশনগুলো নিজেরা চেক করে নিবা, আমি এখানে ক্যালকুলেশন বুঝাইতেছি না, কনসেপ্ট বুঝাইতেছি, ঠিক আছে, দুই একটা ভুল হইতেই পারে। ওকে, এইখান থেকে কিছু একটা বের করে নিলা, কিছু সামথিং আই ক্যাপ জে ক্যাপ আই ক্যাপ প্লাস সামথিং জে ক্যাপ প্লাস সামথিং কে ক্যাপ আকারে আসলো। এরপরে কি করবা, পি ক্রস কিউ এর মানটুকু নিবা, অর্থাৎ এইখানে যা পাচ্ছ তার স্কোয়ার, এখানে যা পাচ্ছ স্কোয়ার, এখানে যা পাচ্ছ স্কোয়ার √ওভার, এখানে কিছু একটা মান আসবে। এত যেহেতু ক্ষেত্রফল সেহেতু এখানে শুধু ইউনিট না লিখে লিখবা বর্গ একক বা স্কোয়ার ইউনিট, হলো। আচ্ছা, এরপরে তোমার কাজ হচ্ছে তুমি এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করবা। আর সামান্তরিকের কর্ণ ত্রিভুজকে দুইটা সমান ভাগে ভাগ করে, এটা তো আমরা জানি, তাই না? তাহলে কি তোমার ত্রিভুজ এবার বের করবা হচ্ছে তুমি ত্রিভুজ ওএসি ইকুয়াল টু ত্রিভুজ বিওসি, ঠিক আছে, এটা তোমার জানা। এবার ওএসি বের করার জন্য কি করবা, দুইটা অ্যাডজাসেন্ট সাইড লাগবে, ও এ ও সি, তাহলে ও এ ক্রস করবা ও সি, প্রথমে ক্রস গুণফলের মান বের করবা, মানে ক্রস গুণফলটা বের করবা, তারপরে এইখান থেকে মান বের করবা, ও এ ক্রস ও সি যেটা পাবা সেটার ম্যাগনিটিউড নিবা। তাহলে এই ম্যাগনিটিউডটা দেখবা, এখান থেকে মনে করো ম্যাগনিটিউড আসতেছে, এটা আসতেছে, মনে করলা এটা আসতেছে এম, এটা আসলো এন, তারপরে তুমি খেয়াল করে দেখবা যে এম ইকুয়াল টু অবশ্যই টুয়াইজেন হচ্ছে। এখন তোমার মনে যে প্রশ্নটা আসছে আমি জানি, আমাকে একটু বলতে সুযোগ দাও, ওসি কিভাবে পাবো, তাই তো? এখানে একটা কাহিনী আছে, এইখানে দিতে হবে হাফ, ঠিক আছে, অর্থাৎ আমরা এই জায়গা থেকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু জানা থাকলে তাদের ক্রস গুণফল করে হাফ দিয়ে গুণ দিতে হয়, অর্থাৎ তুমি এইখান থেকে করবা হচ্ছে এইটা, ঠিক আছে। এখন কথা হচ্ছে তুমি এই জায়গা থেকে ওসিটা কিভাবে পাবা, তাই তো? ওসি আর কিছুই না, এই দুইটা পি আর কিউ এর হচ্ছে তোমার লব্ধি, ওসি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে পি প্লাস কিউ, অর্থাৎ তুমি এখান থেকে কি করবা, এই যে 5 এর সাথে 3√3/2 প্লাস 5 আই ক্যাপ প্লাস হচ্ছে 3/2 জে ক্যাপ, ঠিক আছে। এইটার সাথে তুমি এই যে ও এ কে ক্রস করে দাও, ও এ কে ক্রস করে দিলে তারপর এখান থেকে ক্যালকুলেশন করে তুমি সুন্দর করে এই জিনিসটা মিলাই ফেলতে পারবা। আর কষ্ট যদি আরও কম করতে চাও তাহলে বলে দিবা যে ত্রিভুজের ক্ষেত্রফলটা সামান্তরিকের অর্ধেকই হবে, তার মানে সামান্তরিকের যদি অর্ধেক হয় তাহলে এইটা আর এইটা যোগ করলে তো সামান্তরিকের ক্ষেত্রফল পাওয়াই যাবে। তাহলে চেক করে আমাকে আপডেট জানাবা আচ্ছা মিলতেছে কিনা, যদি না মিলে তারপর এইটা নিয়ে আমরা আবার নেক্সট টাইম ডিসকাশন করতে পারবো। ওকে, ঠিক আছে। তারপরের প্রশ্নে আমরা চলে যাই, এটা রাজশাহী ক্যাডেট কলেজ। তো প্রশ্নটা খুবই চমৎকার, এই ন্যাবলা আর এইগুলো সম্বন্ধে ভালো ডিটেলসে জানতে হবে, এবং অবশ্যই বললাম তো এটা তো হুট করে মাঝখানে দেখা, এই ক্লাসটা দেখলে নিজেকে পাগল পাগল মনে হবে, যেমন আগে বেসিক নাই, কিচ্ছু নাই, প্রবলেম সলভ করতেছি, এরকম মনে হচ্ছে না? যাদের প্রথম ক্লাসটা করতেছি এই জন্য বলছি ভাই যেইগুলো শেষ করতে বলছি ওগুলো শেষ করে তারপর এই ক্লাসে ঢুকবা, না হলে একেবারে কানের নিচে চল।
আচ্ছা, কি বলছে আর ভেক্টর এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ, ওকে। আর নেবলা দেওয়া আছে, নেবলা দেওয়া থাক বা না থাক, নেবলা এইটাই হয় আমরা জানি, এটা ভেক্টর অপারেটর ডেল, ঠিক আছে। নেবলা অফ 1/r দেওয়া আছে, তো আর ভেক্টর দেওয়া, তাহলে আর কি আসলে শুধু আর, শুধু আর হচ্ছে এই ভেক্টরটার মান, তাই না? গ নম্বর সলভ করব, শুধু আর ইকুয়াল টু এই ভেক্টরের মান, মান মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার রুট ওভার, তাই তো? তাহলে তোমাকে এটাকে তুমি আরেকটু সুন্দর করে লিখতে পারো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, হাফ। তাহলে 1/r-কে তুমি কি বলবা? 1/r ইকুয়াল টু হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার নেগেটিভ হাফ, ঠিক আছে। তাহলে তোমাকে যখন বলা হচ্ছে নেবলা আর করতে, তার মানে এখানে গ্রেডিয়েন্ট বের করতে বলা হচ্ছে স্কেলার ক্ষেত্রের, তাই তো? তাহলে এটা হবে ডেল ডেল এক্স, তারপরে ওই জিনিসটাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ আই ক্যাপ। এখন কোশ্চেন করবো যে এটা কেমনে হইলো, এটা কেমনে হইলো, একটা লাইন আমি স্কিপ করছি। কি লাইন স্কিপ করছি? ওই যে ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল এক্স ডেল ক্যাপ জেড ক্যাপ জে ক্যাপ ডেল ডেল জেড কে ক্যাপ, এরকম করে নেওয়ার পর এইটার সাথে 1/r, এই 1/rটা এর সাথে হয়ে যাবে, 1/rটা এর সাথে হয়ে যাবে, 1/rটা এর সাথে হয়ে যাবে। তার মানে এই 1/rটা এর সাথে গিয়ে একটা আই ক্যাপ থাকবে, এর সাথে গিয়ে একটা জে ক্যাপ থাকবে, এর সাথে গিয়ে একটা কে ক্যাপ থাকবে, ওকে। ওই জন্য বললাম ভাই, যেটা সলভ করতে, যেটা দেখে আসতে বলছি, বারবার বলছি যেটা দেখে আসতে বলছি সেটা দেখে আসো, তারপরে এটা বোঝার চেষ্টা করো এই ক্লাসটা। বুঝতেই পারতো এটাতে অ্যাডভান্স ক্যাডেট কলেজ কি আমি এখানে মানে দুনিয়াদারি সবাইকে সলভ করাইতে বসবো ক্যাডেট কলেজ একসাথে? না, যে একটা লেভেল পর্যন্ত উঠছে তার জন্য ক্যাডেট কলেজ, তাই তো নাকি? এখানে কাউকে নেগলেক্ট করা হচ্ছে না, তোমাকে ইন্সপায়ার করা হচ্ছে যে তুমি আসো, একটা জিনিস শেষ করে আসো। এই ক্লাস কোথাও কি উড়ে যাচ্ছে নাকি আমি এই ক্লাস আজকে দিছি কালকে থেকে আর দিব না? দিব তো। তুমি বুঝবা কিভাবে সেই জিনিসটা? তোমাকে জাস্টিফাই করে বের করতে হবে। আমি একটা জিনিস বুঝি না, কেন বুঝতেছি না? কারণ নিশ্চয়ই তার আগের ধাপটা আমার ক্লিয়ার না। দেখো, একটা আমরা যদি একটা বাসাবাড়ির কথা চিন্তা করি, যে এই বাসার তুমি ছাদে উঠবা, বাসাটা হচ্ছে দোতলা, তুমি যদি একতলাটা অতিক্রম না করো, তুমি কি মানে ইনহিউম্যান কেউ যে এইখান থেকে এইখানে চলে যাবা? মানে এটা তো আধ্যাত্মিক শক্তি না থাকলে এটা তো সম্ভব না, তাই না? যখন তুমি পড়াশোনার ক্ষেত্রে একটা জিনিস বুঝতে পারতেছো না, তার মানে তার ইমিডিয়েট নিচের ধাপটা তোমার ক্লিয়ার নেই। তুমি এক ধাপ নিচে এসে একটু চেক করো, ওই জায়গায় খোঁজাখুঁজি করো যে আসলে আচ্ছা এই জিনিসটা কি আমার ক্লিয়ার, এই জিনিসটাই ক্লিয়ার। তুমি অবশ্যই খুঁজে পাবো ওই জায়গায় কিছু না কিছু তোমার আনক্লিয়ার আছে। আচ্ছা, আনক্লিয়ার হইলো, চেষ্টা করো ক্লিয়ার করার, তাও হইলো না, আরেক ধাপ নিচে আসো, নিচে এসে খুঁজো, আরে তার নিচের ধাপে একটু তো আমার আনক্লিয়ার, একটু তো ক্লিয়ার কম, একটু ক্লিয়ার কম, খুঁজি 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 কোথায় ক্লিয়ারটা কম। এইভাবে ধাপে 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 তুমি ক্লিয়ার করার ট্রাই করো। হঠাৎ করে এখন তুমি দুনিয়ার কিচ্ছু জানো না, তুমি ভেক্টর জানো না, তুমি চলে গেছো হচ্ছে স্থির তড়িৎ পড়তে, এইখানে রিং, এইখানে হচ্ছে গোলক, এইখানে হ্যান ত্যান অনেক কিছু, তোমার সব কিছু তো মনে হবে যে দুনিয়াদারিতে আর কিচ্ছু নাই, আমার এখন আত্মহত্যা করা উচিত। এরকম তো মনে হবেই, হওয়াটা তো স্বাভাবিক, কারণ তুমি এক ধাপ না করে তোমাকে ক্লাস 1 না পড়ায় ক্লাস 5-এর বৃত্তি পরীক্ষায় বসায় দেওয়া হলো। তুমি পারবা? পারবা না তো। আস্তে আস্তে ক্লিয়ার করো, স্টিল ইউ হ্যাভ টাইম, ইউটিলাইজ ইট, ঠিক আছে? মাঝখান থেকে পাগল হয়ে বোর্ড কোশ্চেন সলভ করা বাদ দিয়ে ক্যাডেট কলেজ সলভ করে যাচ্ছি আমি, তো তাহলে ক্যাডেট কলেজ করলে বোর্ড কোশ্চেন অটোমেটিক হবে। আরে বেটা, তোমার যদি ওই রকম অ্যাবিলিটি থাকতোই, তোমার ব্রেন যদি ওই পরিমাণ ক্যাপাবেল হইতো, তাহলে তো তুমি আর আমার ভিডিও দেখতে না, তুমি এখন নিজেই বসে বসে সলভ করতা। তুমি আমার ভিডিও দেখতেছো মানে তোমার ল্যাকিংস আছে, সেই ল্যাকিংস তুমি ক্লিয়ার করে তারপর এইখানে আসো। বোঝা গেছে কথা? ওকে, এখানে যে ক্যাপ মিস গেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, এটাতে আসবে হচ্ছে কে ক্যাপ। এরপর 2 ক্যালকুলেশন করো, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ হবে, তাই তো? পার্শিয়াল ডেরিভেটিভ যেহেতু, তাই সম্পূর্ণটাকে তো করবো না। তাই প্রথমে দেখো মাইনাস হাফকে যখন ডেরিভেটিভ করবা কি পাওয়া যাবে বলো? এক্স টু দি পাওয়ার মাইনাস হাফকে যখন ডেরিভেটিভ করা যায়, ভালো করে খেয়াল করবা, এটা কিন্তু একটা চেইন রুল অ্যাপ্লাই হবে। মাঝখানেরটা ধরবা একটা এক্স এর ফাংশন, এক্স এর ফাংশন হইলে তাহলে এক্স ধরে নাও এক্স, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফকে ডেরিভেটিভ করলে কি পাওয়া যাবে? মাইনাস হাফ, সামনে আসবে এক্স এর পাওয়ার মাইনাস হাফ, তারপর কি হয় পাওয়ার 1 কমে যায় মাইনাস হাফ, তার মানে মাইনাস হাফ এক্স টু দি পাওয়ার
-3/2 এই জিনিস আসবে। এক্স কি ছিল? পুরো ফাংশনটা। এই পুরো ফাংশনটা এখানে চলে আসবে। তার মানে এখানে তোমার আসতেছে -1/2 সামনে আসলো, তারপরে পুরো ফাংশনটা x² প্লাস y² প্লাস z², পুরো ফাংশনটার উপরে কত? -3/2। তারপর ভেতরেরটা কি x ছিল না, তাই তাকে আবার ডেরিভেটিভ করব। 2x² ডেরিভেটিভ করলে x এর সাপেক্ষে 2x পাওয়া যাবে। y কে করব 2y dy/dx পাওয়া যাওয়ার কথা, 2y dy/dx পাওয়া যাওয়ার কথা, ম্যাথমেটিক্সে পড়ছি, কিন্তু এটা পার্শিয়াল ডেরিভেটিভ, যার কারণে সে y কে কনস্ট্যান্টের মতো দেখবে 0, এটার ডেরিভেটিভ করলে 0। ঠিক আছে, তাহলে এইটুক পর্যন্ত এটা শেষ। এটা হচ্ছে আই ক্যাপ প্লাস একই জিনিস এখানে আসবে -12 x² প্লাস y² প্লাস z² হোল টু দি পাওয়ার -3/2, এখানে আসবে 2y, এই যে y এর সাপেক্ষে 2y, এটাকে করলে 0, এটাকে করলে 0, j ক্যাপ প্লাস -12 x² প্লাস y² প্লাস z² হোল টু দি পাওয়ার -3/2 2z j ক্যাপ। এটা সুন্দর করে সাজায় লিখতে পারো, -12 এখানে 1/r³ দিয়ে দিতে পারো। সুন্দর করে খেয়াল করো, এখান থেকে কী দিতে পারো, এটাকে কি লেখা যায় দেখো, x² প্লাস y² প্লাস z² হোল টু দি পাওয়ার 3/2, 1/, এইটা লেখা যায় -3/2 কে। এটাকে আবার কি লেখা যায়, x² প্লাস y² প্লাস z² রুট ওভার তার উপরে কিউব। এইটা কিসে ছিল? আর এর মান, তাহলে 1/r³ হচ্ছে এটা। ঠিক তো? তাহলে এটা হচ্ছে 1/r³। আর তুমি যখন এই সামনে এটা কমন নিয়ে নিছো, এখানে কি থাকে? 2x প্লাস 2y প্লাস 2z, 2x i ক্যাপ প্লাস 2y j ক্যাপ প্লাস 2z k ক্যাপ। এবার এই 2টা সামনে বের করে নিয়ে আসো, 2 কাটা, তাহলে এখানে কি থাকে? মাইনাস, এইটা আবার কি নির্দেশ করে? 2টা সামনে যাওয়ার পর x i ক্যাপ y j ক্যাপ z k ক্যাপ, এটা নির্দেশ করতেছে আর ভেক্টরটা। তাহলে এখানে দিতে পারো এটা হচ্ছে -r/r³, এটাই হচ্ছে তোমার আনসার। ওকে, বাঁচলো কয়টা? ঠিক আছে, ওকে, তারপরে আসো এবার ঘ নাম্বারটায়। না বুঝতে পারলে ভিডিওর এই পার্টটা আবার দেখবা। ওকে, আর পরে তো ডাউট সলভিং সেশন হবে, সেইখানেও কোশ্চেন করতে পারো। এবার কি বলছে, এটা ক্রস করতে বলছে, তার মানে অবভিয়াসলি কার্ল নির্ণয় করতে বলা হচ্ছে, তাই তো? কিসের? আর ভেক্টর ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এই আর ভেক্টর বাই আর স্কোয়ার, ওকে একটু আগে আমাদেরকে ফার্নিশ করে নিতে হবে। কিভাবে দেখো, কোথায় লিখবো, এদিকে লিখি। আর ভেক্টর বাই আর স্কোয়ার, এর মানে এই জায়গা থেকে তোমার কি আসতেছে? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ ডিভাইডেড বাই আর স্কোয়ার, মানে কি? x² প্লাস y² প্লাস z², রুটটা উঠে গেল স্কোয়ার দ্বারা, z²। ঠিক তো? এই জিনিসটা দিয়ে একেও ভাগ করা আছে, এই জিনিসটা দিয়ে একেও ভাগ করা আছে, এই জিনিসটা দিয়ে একেও তো ভাগ করা আছে নাকি? আছে তো নাকি? এই জিনিসটুকু শুধু মাথায় রাখো। ওকে, লিখবো আমি ওই রকমই, পরের কাহিনীটা পরে দেখাচ্ছি। তাহলে তুমি এখানে কি করবা, এইটার মান আমি r² রাখতেছি, এটার মান আমি এরকম r² রাখতেছি। আপাতত বোঝার চেষ্টা করো, লেখাটা যাতে শর্ট হয়। তাহলে নেবলা ক্রস আর ভেক্টর বাই r²। ওকে, এটা ইকুয়াল টু, এখানে উপরে আই জে কে, তাই তো? বেশি কাছে হয়ে গেল, কেটা আর একটু দূরে দেই। হ্যাঁ, এবার এইখানে কি আসবে? অবভিয়াসলি ডেল ডেল এক্স, এইখানে ডেল ডেল ওয়াই, এইখানে ডেল ডেল জেড। এই নিচে কি আসবে? নিচে আসবে আই এর সহগ, জে এর সহগ, কে এর সহগ, তাই তো? এই পরের টার্মটা থেকে আই এর সহগ, জে এর সহগ, কে এর সহগ। আই এর সহগ কি? এক্স ডিভাইডেড বাই আর স্কোয়ার।
এক্স ডিভাইডেড বাই আর স্কোয়ার, কারণ এক্সটা এইটা দিয়ে ভাগ অবস্থায় আছে, তাহলে তুমি লিখলে কি লিখতে পারবা এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু আই ক্যাপ, তাই তো? একইভাবে এটা কত আসবে, ওয়াই ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটা কি আসবে জেড ডিভাইডেড বাই আর স্কোয়ার। এরপরে কি হবে, এই পার্ট থেকে ইন্টারেস্টিং জিনিস শুরু, মজার জিনিস বাবা এইগুলা। আসো, আই এর সাথে কে যাবে, ডেল ডেল ওয়াই, বুঝো একটু, আই এর সাথে যাবে ডেল ডেল ওয়াই, এই যে ইন্টু জেড বাই আর স্কোয়ার, ঠিক আছে? মাইনাস কে যাবে, মাইনাস যাবে হচ্ছে ডেল জেল জেড অফ ডেল ডেল জেড অফ ডেল ওয়াই বাই আর স্কোয়ার, আই ক্যাপ প্লাস, আমি কিন্তু মাঝখানে প্লাসই নেই, ওকে? প্লাস নিয়ে তারপরে কি হবে, জাস্ট অর্ডার যেটা আসে সেটা উল্টা করে দিই, তোমরা মনে হয় মাইনাস নাও, মাইনাস নিলে কি আসবে, মাঝেরটা বাদ এই বরাবর ডেল ডেল এক্স অফ জেড বাই আর স্কোয়ার, ডেল এক্স অফ জেড বাই আর স্কোয়ার, মাইনাস আসবে ডেল ডেল জেড অফ এক্স বাই আর স্কোয়ার, এই যে ডেল ডেল জেড অফ এক্স বাই আর স্কোয়ার, জে ক্যাপ প্লাস, এখানে কত আসবে, কে বাদ দিলে ডেল ডেল এক্স অফ ওয়াই বাই আর স্কোয়ার, ডেল ডেল এক্স অফ ওয়াই বাই আর স্কোয়ার, ডেল ডেল ওয়াই অফ এক্স বাই আর স্কোয়ার, কে ক্যাপ, ওকে, ইকুয়াল টু, এইবার এখান থেকে আসল কাহিনী শুরু, একটা পেজ এক্সট্রা নিচ্ছি, ডেল ডোয়েল ওয়াই বাই এক্স জেড বাই আর স্কোয়ার, এই জিনিসটার মান বের করব, খেয়াল করো, ডেল ডেল ওয়াই, ভালো করে খেয়াল করবা, খুবই ভালো করে, এই ফর্মুলা জানো, ডিডিএক্স অফ ইউ বাই ভি, যেখানে ইউ হচ্ছে এফ অফ এক্স আর ভিটাও হচ্ছে এফ অফ এক্স, অর্থাৎ দুইটাই এক্সের দুইটা ফাংশন, ইকুয়াল টু কত হয় বলো তো, নিচে আসে ভি স্কোয়ার, উপরে ভিকে রেখে ইউকে ডেরিভেটিভ, মাইনাস ইউকে রেখে ভিকে ডেরিভেটিভ, তার মানে নিচেরটাকে ঠিক রেখে উপরেরটাকে আগে ডেরিভেটিভ উপরে আগে করতে হয়, এই কনসেপ্টটা এইখানে খাটাও, নিচে যা ছিল তার উপরে স্কোয়ার, কি আছে আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ারের উপরে স্কোয়ার দিলাম, নিচে যা আছে এটাকে ঠিক রাখো, ঠিক রেখে উপরেরটাকে ডেরিভেটিভ করো, ডি না তো এটা ডেল, যেহেতু ডেল ডেল ওয়াই অফ জেড, মাইনাস উপরেরটাকে এবার ঠিক রাখো জেড, তারপরে ডেল ডেল জেড অফ নিচে কে আছে আর স্কোয়ার, ঠিক আছে? এইবার ওয়াই এর সাপেক্ষে জেড এর ডেরিভেটিভ, এটা তো আর দরকার নেই, এটা তো করেই ফেললাম, উত্তর তো করেই ফেলছে, এইবার ডিলিট, এখান থেকে খেয়াল করো, এই জায়গা থেকে তুমি কি লিখবা, ওয়াই এর সাপেক্ষে জেড এর ডেরিভেটিভ, পার্শিয়াল ডেরিভেটিভ 0 মাইনাস, এবার এই পার্টটুকু একটু আলাদা করে নিয়ে আসো, ডেল ডেল জেড অফ আর স্কোয়ার, এর মানে কি, ডেল ডেল জেড অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এর মানে কি টোয়াইস জেড না, কারণ এইটা 0 আরেকবার লিখে দিই তাও, 0 প্লাস টোয়াইস জেড, তাহলে এইখানে কি আসবে, ডেল ডেল জেড অফ ওয়াই স্কোয়ার, এটা টোয়াইস জেড কেন, এখানে তো ওয়াই ছিল, এখানে জেড ভুলে লিখছি রে বাবা, এটা ওয়াই, এটা ওয়াই,
এটা হচ্ছে ওয়াই, ওয়াই এর রেসপেক্টে করলে এটা 0 প্লাস টোয়াইজ ওয়াই প্লাস 0, তাহলে এখানে কি আসবে মাইনাস, এখানে আসতেছে আমাদের মাইনাস জেড ইন্টু টোয়াইজ ওয়াই ডিভাইডেড বাই কত আর টু দি পাওয়ার 4, তার মানে এটা আসতেছে 2yz বাই আর টু দি পাওয়ার 4। এই একটা পার্ট গেল আমাদের, ঠিক আছে। আরেকটা কাজ করো এবার, এইটার মান বের করো, ডেল ডেল জেড অফ ওয়াই বাই আর স্কোয়ার। ফরমেশন তো আগের মতোই, নিচে কি হবে আর স্কোয়ারের স্কোয়ার হবে, ঠিক তো। তারপরে আর স্কোয়ারকে ঠিক রেখে ডেল ডেল জেড অফ ওয়াই মাইনাস ওয়াইকে ঠিক রেখে ডেল ডেল জেড অফ আর স্কোয়ার, এটাকে করলে আসবে 0, জেডের সাপেক্ষে ওয়াইকে করতেছি মাইনাস, এবার জেডটা অপারেটর, এইটুকু থেকে চেঞ্জটা আনো 0 0, এখান থেকে আসবে টোয়াইস জেড, তাহলে ওয়াই ইন্টু টোয়াইস জেড বাই আর টু দি পাওয়ার 4 কি আসে মাইনাস, এখানে একটা মাইনাস মিস করছি মাইনাস, তাহলে এখানে আসবে কত মাইনাস 2yz বাই আর টু দি পাওয়ার 4। এই দুইটা মান এখানে বসাও তো, এইটার মান আসলো মাইনাস 2yz বাই আর টু দি পাওয়ার 4 মাইনাস এর মান আসলো মাইনাস 2yz বাই আর টু দি পাওয়ার 4 ইন্টু আই ক্যাপ ইকুয়াল টু, দেখো তো এইটার এইটা একই জিনিস না, কাটাকাটি 0, তার মানে পরের ক্যালকুলেশনটাও যদি তুমি করো, এখানে দেখো কি কি আসছে yz চলে আসছে, এইখানেও কি আসছে yz, এখানে তাহলে কি আসবে zx, তার মানে তুমি এখানে দিতে পারো মাইনাস 2 এখান থেকে আসবে zx মাইনাস 2, এটা পরে লিখি এই জায়গাটায়, এটা দিলাম প্লাস সাদা কালি দিয়েই লিখি, এটা হচ্ছে মাইনাস 2zx বাই আর টু দি পাওয়ার 4 মাইনাস দিয়ে মাইনাস 2zx বাই আর টু দি পাওয়ার 4, এটা হচ্ছে জে ক্যাপ প্লাস, এবার কি আসবে এক্স ওয়াই, তাহলে 2 মাইনাস 2 এক্স ওয়াই বাই আর টু দি পাওয়ার 4 মাইনাস এক্স ওয়াই 2xy অবভিয়াসলি আর টু দি পাওয়ার 4, এটা হচ্ছে কে ক্যাপ। তাহলে ওভারঅল এখান থেকে কি উত্তর আসবে 0। এখন যদি তোমাকে কোশ্চেন করতো যে এই ক্ষেত্রটা ঘূর্ণনশীল কিনা, ওইটাই কোশ্চেন করছে বাবা, এটা ঘূর্ণনশীল কিনা, ক্রস গুণফল 0 তার মানে কি কার্ল 0, তাহলে অঘূর্ণনশীল, কার্ল মানে কি ঘূর্ণন, তাহলে কার্ল 0 মানে কি ঘূর্ণন নাই, তাহলে এইখানকার রেজাল্ট কি অঘূর্ণনশীল। কথা ক্লিয়ার না কোনো ঝামেলা আছে বলো দেখি, একদম ক্লিয়ার না, জাস্ট ক্যালকুলেশনটা বড় আর কিছু না, কনসেপ্টটা ইজি। ওকে, এবার পাবনা ক্যাডেট কলেজ, উদ্দীপক হতে বাতাসের প্রভাবে বৃষ্টির লব্ধিবেগ, একদিন কি বলা হচ্ছে চলে যাব দূরে নাকি 10 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়ছিল, এই যে বৃষ্টি এইদিকে পড়তেছে, চিত্র দেখে কিছু বোঝার নাই, এইদিকে বৃষ্টি পড়তেছে ধরে নাও এটা, ঠিক আছে। 60 কিলোমিটার পার বেগে পূর্ব হতে পশ্চিমে, তার মানে এইদিক থেকে এইদিকে বাতাস বইছিল, তার মানে এইটা হচ্ছে ভেলোসিটি অফ এয়ার, এটা হচ্ছে তোমার 60 কিলোমিটার পার আওয়ার, আর তোমার বৃষ্টি পড়তেছে উপর থেকে এদিকে, ভেলোসিটি অফ রেইন এটা হচ্ছে তোমার 10 কিলোমিটার পার আওয়ার। এখন বলছে কি বাতাসের প্রভাবে বৃষ্টির লব্ধিবেগ, বাতাসের প্রভাবে বৃষ্টির লব্ধিবেগ তো এইটাই, তাহলে কি বের করবা বলো তো, লব্ধিবেগ বের করা যায় না, মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, তাহলে এটা ভি রেজাল্টেন্ট বললাম, ভি রেজাল্টেন্ট প্রথমে মানটা বের করো, মান হচ্ছে 10 স্কোয়ার প্লাস 60 স্কোয়ার
√ কিলোমিটার পার আওয়ার। আর থিটা ইকুয়াল টু হবে tan ইনভার্স কত, লম্ব বাই ভূমি। এই যে এটা সামনে আছে তাহলে এইটাই লম্ব, তার মানে 60/10। এই তো হয়ে গেল, এইটুকুই অঙ্ক, এখানে আর কিছু নেই। এরপরে কি বলছে, পূর্ব হতে পশ্চিম অভিমুখী চলন্ত গাড়ির গতিবেগ নির্ণয় করো যাতে গাড়ির সামনের ও পিছনের কাজ ভিজে, আবার শুধুমাত্র পিছনের কাজ ভিজে। প্রথমবার বলছে সামনের ও পিছনের কাজ ভিজবে, আর তারপরেরটাই হচ্ছে শুধুমাত্র পিছনের কাজ যাতে ভিজে। তো গাড়ির কাজ ভেজার জন্যে দুইটা কাজ ভেজার জন্য কি হইতে হবে, দুইটা কাজ ভেজার জন্যে গাড়ির সাপেক্ষে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, ঠিক আছে, এই জিনিসটা হইতে হবে লম্বভাবে নিচের দিকে, লম্বভাবে নিচে, ঠিক আছে। এটা কি, এটা তো হচ্ছে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান বা কার, যেটাই বলো না কেন, অর্থাৎ লোকের সাপেক্ষে বৃষ্টির বেগ। শুধু বৃষ্টির বেগ বললে ভুল হবে, এটা হচ্ছে বৃষ্টির লব্ধি বেগ, এই জন্য লব্ধি বেগকে আগে দিছি আর দিয়ে, এইবারও কিন্তু সেটাই লিখতেছি, ক্যাপিটাল আর মানে এটা লব্ধি বেগ, বৃষ্টির লব্ধি বেগ। বৃষ্টির লব্ধি বেগটাকে আমরা বলে দিছি কি VR, যেটা গ থেকে পাইছি, ঠিক আছে। এটা বের করবো আমরা, এটা যদি লম্বভাবে নিচের দিকে পড়ে, ঠিক আছে, তাহলে এটা লম্বভাবে নিচের দিকে হওয়ার জন্য কি হইতে হবে বলতো, আমাদের এইটা আসতেছে লব্ধিটা এই দিকে, তাহলে গাড়ি কোন দিকে চলতে পারে, গাড়ি কোন দিকে চললে তার কাছে এটা খারাপভাবে মনে হবে। গাড়ি যদি আসলে এই দিকে আসে, দুই দিকে বসায় দেখো, এই দিকে একবার এই দিকে একবার, গাড়ি যদি এই দিকে যায়, ভালো করে খেয়াল করবা, গাড়ি যদি এই দিকে চলে, খুব মনোযোগ দিবা, গাড়ি এই দিকে চলতেছে, আমরা কি করি, যার সাপেক্ষে বেগ তাকে বিয়োগ দেই, তার মানে কি একে ঘুরাই দিব, এটা হচ্ছে ভেলোসিটি অফ ম্যান, তাই না। এটা একটু ছোট করে দিলাম যাও, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এইটুকু হচ্ছে ভেলোসিটি অফ এয়ার, এইটুকু হচ্ছে ভেলোসিটি অফ রেইন, এটা হচ্ছে ভেলোসিটি অফ ক্যাপিটাল আর, ঠিক আছে। আর এই বরাবর আসতেছে আমাদের ভেলোসিটি অফ ম্যান, ঠিক আছে। তাহলে এই দিক বরাবর আমাদের কাকে আসতে হবে, এই দিক বরাবর আসতে হবে ভেলোসিটি অফ রেইন, রেজাল্টেন্ট রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, এটা এই দিকে আসা লাগবে, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হয়, ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, এটা মানে কি, ভেলোসিটি অফ রেইন মাইনাস ভেলোসিটি অফ ম্যান, তার মানে আমরা কি করব, ভেলোসিটি অফ রেইনের সাথে প্লাস করে দিব মাইনাস ভিএমকে, তাহলে এই যে এটা এই দিকে আমরা বাই ডিফল্ট ঘুরাই দিচ্ছি না, বিয়োগ করে দিয়ে লব্ধি নিচ্ছি, বিয়োগ করে দিয়ে কার কার লব্ধি নিচ্ছি, VR আর মাইনাস ভিএম এর, তাহলে এইটা কি মাইনাস ভিএম, তাহলে এই দুইটা লব্ধি নিলে মাঝ বরাবর আসার তো একটা সম্ভাবনা আছেই, তো বোঝাই যাচ্ছে। যদি আসে তাহলে এবার এইখান থেকে আমরা VR এর মান জানি, ভিএম এর মান বের করে ফেলতে পারবো না, লব্ধি কত 90 ডিগ্রিতে যাচ্ছে, এবার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, দুটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা এইখান থেকে কি বসাবো, tan 90 ডিগ্রি ইকুয়াল টু tan 90 ডিগ্রি কার সাথে বলো তো, এটা তুমি অনেকভাবে বের করতে পারো, মানে এতভাবে বের করতে পারো যে সেটা আর বলার মতো না। ভালো করে খেয়াল করো, এই জিনিসকে তুমি এরকম করে লিখতে পারো, তো এই জিনিসের এই VRটার এই বরাবর উপাংশ, এই VRটার এই বরাবর উপাংশটা জাস্ট ভিএম এর মানের সমান, যদি মানের সমান হয় তাইলেই তো এই দিক বরাবর শুধু লব্ধিটা থাকে, তাই তো। বুঝো, একে দুইটা ভাগে ভাগ করা যায়, এইটাতে আর এইটাতে, একে তো শুধু ওই দিকেই আছে, মানে ওই দিকে যে আছে তাকে যদি এই দিকের টুকু নাকচ করে দেয়, এর এই দিকে যে আছে এর এই দিকে আছে 10, তার মানে কি ওর ওই দিকে 10 থাকতে হবে, আর ওর পুরোটাও তো 10-এরই, তাই না, কারণ ওর বেগটাই তো কেবল ডানেই আছে, বায়ে তো আর নাই। তাহলে লেফট সাইডে আছে আমাদের বলতে পারি যে VR এইদিকে আসবে কজ, এইদিকে আসবে সাইন, তাহলে VR সাইন থিটা, আর ডান দিকে থাকবে মাইনাস ভিএম, যদি ম্যাগনিটিউড নাও সেটা তো শুধু ভিএম, তাহলে তো এইখান থেকে বলাই যায় যে ভিএমটা কত হবে,
ভি এম ইকুয়াল টু হচ্ছে তোমার ভি আর সাইন থিটা, সাইন থিটা। তো তুমি আগের ম্যাথ থেকে কি ভি আর এটা গ থেকে কি বের করা যাবে না? গ থেকে থিটা এর মান ভি আর এর মান দুইটাই গ থেকে জানো, তাহলে কি হবে এটা, এটা মানে শুধু লম্বভাবে পড়বে, আর লম্বভাবে পড়লে কি হবে বলো তো, তখন শুধু কোথাকার কাজ ভিজবে, দুই দিকেরই কাছে ভিজবে, লম্বভাবে পড়তেছে, এটা এরকম করে আছে, এটা এরকম করে আছে, বৃষ্টি এইভাবে পড়তেছে, এই কাছও ভিজবে, এই কাছও ভিজবে। তারপরে কি বলছে যে শুধুমাত্র পিছনের কাজ ভিজবে, পূর্ব হতে পশ্চিমে অভিমুখী, তাহলে পূর্ব থেকে পশ্চিমে গাড়ি যাচ্ছে, তাহলে এই দিকে যাচ্ছে, পেছনের কাজটা ভিজাইতে হবে, এই দিক থেকে এই দিকে গাড়ি যাচ্ছে, শুধু পেছনের কাজটা ভিজবে। শুধু পেছনের কাজ কিভাবে ভিজবে বলো তো, যদি এই লব্ধি বেগটা হালকা একটু এরকম দিকে সরে যায়, এইটা একটু এইদিকে সরে যায়, তাহলে এইটা একটু এইদিকে সরে যাওয়া মানে কি, এইটা একটু এইদিকে সরে গেছে, লব্ধিটা লব্ধি এইদিকে সরে গেছে মানে কি, ভি এমটা তাকে পর্যাপ্ত পরিমাণ আর আগের মতো বাধা দিতে পারতেছে না, এই তো, এই তো, তাহলে ওইখান থেকে বলবা যে ভি এমটা ভি আর সাইন থিটা এর চেয়ে কতটুকু বড় হইলে বা ছোট হইলে এটা সামনের দিকে চলবে। এই জিনিসটা তোমাদের উপরে ছেড়ে দিলাম, তোমরা নিজেরা একটু চিন্তা ভাবনা করে এটা বের করবা যে কি কোন শর্তে। মনে করো থিটাটা এই ক্ষেত্রে ছিল 30 ডিগ্রি, 30 ডিগ্রির জন্য তুমি একটা ভিএম পাচ্ছিলা, ঠিক আছে, তারপরেরটা ধরো এটা যদি 25 হয়, তাহলে ভিএম এর মান কত চলে আসবে সেটা বের করা যাবে না, যে লব্ধিটা একটু এই সাইডে সরে গেল, অর্থাৎ এই যে ভি আর সাইন থিটা ছিল, ভি আর সাইন থিটা এর মানটা দেখো ভালো করে খেয়াল করো, আরেকবার একটু জিনিসটা ক্লিয়ার করে দিই এখান থেকে। এই বরাবর ছিল তোমার ভি আর, এটা হচ্ছে থিটা, যখন ভি আর এর এই অংশটা ভি আর সাইন থিটাটা এইখানকার ভি এমটাকে পুরোপুরি নাকচ করে দিবে, এটা নাকচ করে দিবে, তখন কেবল এই দিক বরাবর ভি আর কস থিটা নিয়ে পড়তে পারবে, তাই তো? এটা হচ্ছে আগের সিনারিও, সিনারিও 1। সিনারিও 2 এর ক্ষেত্রে কি হবে জিনিসটা, সিনারিও 2 এর জন্য এরকম হবে, এইবার আর এইটার সাথে না পড়ে একটু এইদিকে বাঁকা করে পড়তেছে, তাইলে তো পিছনের কাজ ভিজবে, কারণ গাড়ি যাচ্ছে পিছনে, গাড়ি যাচ্ছে পিছনে, আর গাড়িতে থাকা লোকটা খেয়াল করতেছে, গাড়িতে থাকা লোকটা খেয়াল করতেছে, কেন বলতেছি গাড়িতে থাকা লোকটা খেয়াল করতেছে না, হ্যাঁ খেয়াল করতেছে, অর্থাৎ এইটাই তো হচ্ছে আমাদের ভি আর যে কস থিটা, এটা তো আসবে হচ্ছে ভি আর এম, অর্থাৎ এইবার যদি ভি আর এমটা একটু এইদিকে সরে আসে, তাহলেই তো আমাদের কি হচ্ছে, এইটার সরাসরি নিচের দিকে পড়বে না, একটু সাইডে পড়বে, এবং একটু সাইড করে পড়লে তখন আর সামনের কাজ ভিজবে না, পেছনের কাজ ভিজবে। আবার এটা একটা কথা আছে যে সামনের কাজটা কত ডিগ্রি হেলানো এটাও বের করতে হবে, তো এইখানে একটু বেশি কমপ্লেক্স করে ফেলছে এরা ভাষাটা দিতে গিয়ে, যদি অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দেওয়া থাকে তাহলে মনে হয়, আমার কাছে মনে হয় বেশি ইজি হইতো, মানে এইখান থেকে আসলে পারফেক্টলি তুমি ভিএমটাকে বলতে পারবে এরকম হবে না, দেখা যাবে একটু ছোট বা একটু বড় করে বলতে হচ্ছে, যে ভিএম সাইন থিটা থেকে ভি আর সাইন থিটা থেকে একটু বড় বা ছোট হইলে, ঠিক আছে। তাহলে এইখানে তোমার এইটুকু জানা ছিল আগে ভি আর, এই অ্যাঙ্গেল জানা ছিল থিটা, থিটা, ঠিক আছে, ভি আর সাইন থিটা এটা হচ্ছে ভি এম। এর আগের বার কি হচ্ছিল, ভি ভালো করে খেয়াল করো, ভি আর সাইন থিটাটা ভিএম কে পুরোপুরি নাকচ করে দিছিল, তাই তো নাকি, যার কারণে এইটা আর এই দিকে কোনো অংশই নিতে পারতেছিল না, ভি আর এর এই দিকে আর কোনো অংশই আসতেছিল না, কারণ ভিএমটা কি করতেছিল, ভি আর সাইন থিটাকে একদমই নাকচ করে দিচ্ছিল। এখন কি হয়েছে, এখন এই ভি আর এর এই কম্পোনেন্টটাকে ভিএম পুরোপুরি নাকচ করতে পারে নাই, পুরোপুরি নাকচ করতে পারে নাই, পারে নাই জন্যই তো এইটার এই দিক বরাবর কিছু অংশ রয়েই গেছে, এই যে সামথিং একটু এই দিক বরাবর অংশ রয়ে গেছে না, এই যে এইটুকু অবশিষ্ট রয়ে গেছে, তার মানে এইবার কি হয়েছে, সরাসরি বলতে গেলে এই যে এবার ভি আর যেটা সাইন থিটা, ভি আর সাইন থিটাটা একটু বড় হয়ে গেছে ভিএম এর থেকে, অর্থাৎ ভিএমটা যদি এটার ইকুয়াল চালায়, ভিএম
ইকুয়াল টু ভি আর কস থিটা, তাহলে এখান থেকে বলবো উভয় কাজ ভিজবে। আর যদি এরকম হয় তাহলে বুঝবো কেবল পিছনের কাজটা ভিজবে। ভিজবে, ঠিক আছে। তো এইটা তারপরেও তোমরা আরেকবার নিজেরা একটু আলোচনা পর্যালোচনা করে দেখিও যে কনসেপ্টের সাথে মিলতেছে কিনা। ওকে, আচ্ছা। এবার দেখো ঝিনাইদহ ক্যাডেট কলেজ 0.5 কিলোমিটার প্রস্থের একটি নদীকে দুইজন মাঝি এ ও বি 10 কিলোমিটার পার আওয়ার বেগে পার হওয়ার জন্য প্রতিযোগিতা করছে। এ মাঝি স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে, বি মাঝি স্রোতের সাথে লম্বভাবে নৌকা চালনা করলো। স্রোতের বেগ কি? ইউ। ইউ ইকুয়াল টু দেওয়া আছে 5, ভি এটা হচ্ছে 10, দুইজনই 10-এ পার হচ্ছে। আচ্ছা, বি মাঝি ঠিক বিপরীত বিন্দু হতে কত দূরত্ব অতিক্রম করবে? বি মাঝি কোন দিকে রওনা গেছে? স্রোতের সাথে লম্বভাবে নৌকা চালানো শুরু করছে। স্রোতের সাথে লম্বভাবে নৌকা চালানো শুরু করলে সে কি রওনা দিছে এই বরাবর, অর্থাৎ সে রওনা দিছে ক্ষুদ্রতম সময় পার হওয়ার জন্য, তাই তো? তাহলে সে পৌঁছাবে কোথায়? এইদিকে। এখানে কি এই এক্সট্রা বের করতে দিছে আমাদেরকে, এই এক্সট্রা বের করতে দিছে, ঠিক আছে। তো এই এক্সট্রা আমরা কিভাবে বের করব? এই এক্সট্রা বের করব যে নদী পার হইতে কত সময় লাগে, টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। এখানে সাইন আলফা কত? 90 ডিগ্রি, এই জন্যে এটা আসবে হচ্ছে ডি বাই ভি। ডি কত? ডি দেওয়া আছে হচ্ছে 0.5 কিলোমিটার। আর ভি মাঝির বেগ কত? ভি হচ্ছে 10, এত আওয়ার, ঠিক আছে। তাহলে এত আওয়ার জুড়ে সে নদীটা পার হবে। আর নদী পার হইতে গেলে সে সামনে যে চলে যাচ্ছে, এই দিকে সে কেন গেছে? স্রোতের টানে এই দিকে গেছে, কারণ তার নৌকার বেগ তো এইদিকে, স্রোতের বেগটা এইদিকে আছে, সে স্রোতের টানে এইদিকে গেছে। তাহলে তার এক্স ইকুয়াল টু হবে স্রোতের বেগ ইউ ইন্টু টি। ইউ এর মান দেওয়া আছে কত? 5 ইন্টু টি এর মান 0.5/10, এটা হয়ে যাচ্ছে তোমার 0.25 আওয়ার্স, ঠিক আছে। তো গেল। এরপর প্রতিযোগিতায় কে বিজয়ী হবে? আগেরটা তো টাইম বের করে নিছো, এরটার জন্য টাইম বের করে নাও। টি প্রাইম ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। তাহলে ডি বাই ভি সাইন আলফা মানে কত? ভি হচ্ছে তোমার কত জানি ছিল? ভি হচ্ছে 10। আচ্ছা, ভি 10 ছিল না? হ্যাঁ, 10ই তো বসাইছি। তাহলে 10 ইন্টু সাইন 120 ডিগ্রি, ডি 0.5 ডিভাইডেড বাই সাইন 120 ডিগ্রির মান হচ্ছে সাইন √3/2। তাহলে বের করে নাও এখান থেকে কত আসে। অবভিয়াসলি টি প্রাইম গ্রেটার দেন টি হবেই, কারণ এটা রওনা হচ্ছে ক্ষুদ্রতম পথের জন্য, আর আগেরটা ছিল ক্ষুদ্রতম সময়ে। তাহলে কে বিজয়ী হবে? অবভিয়াসলি বিজয়ী হবে স্রোতের বি মাঝি। বি মাঝি বিজয়ী, ঠিক আছে। ওকে, হ্যাঁ। এবার দুটি পি এত অপর দিকে পি ত্রিমাত্রিক। আচ্ছা, প্রথমে দেখি আমরা গ নম্বরটা সলভ করব। গ নম্বরের জন্য এই ইনফরমেশন, পি আর কিউ একটি সামান্তরিক আকৃতির জমি আছে। সামান্তরিক, এই কথাটা ইম্পর্টেন্ট, সামান্তরিক, ঠিক আছে। যার দুইটা বাহু দেওয়া আছে, অর্থাৎ সামান্তরিকের একটা বাহু এটা হচ্ছে তোমার কাছে দেওয়া আছে পি, আর আরেকটা বাহু এটা দেওয়া আছে কিউ, ঠিক আছে। কর্ণের সাহায্যে জমিটার ক্ষেত্রফল। আচ্ছা, কর্ণের সাহায্যে, তো কর্ণের সাহায্যে ক্ষেত্রফল বের করতে হলে সূত্রটা হচ্ছে কর্ণ যদি জানা থাকে তাহলে এটা হচ্ছে হাফ d1 ক্রস d2, সামান্তরিকের কর্ণ জানা থাকলে, ঠিক আছে। কর্ণ জানা থাকলে এটা হচ্ছে এরিয়া, কর্ণ জানা থাকলে এরিয়া এর ফর্মুলা, ঠিক আছে। এখন তাহলে পি আর কিউ তো দেওয়া আছে, কর্ণ কিভাবে পাবা? কর্ণ মনে করো এই কর্ণটা তুমি বের করবা, এই কর্ণ, এইটাকে বলা হচ্ছে d1, ঠিক আছে। তাহলে d1 ইকুয়াল টু আসবে হচ্ছে পি প্লাস কিউ দিয়ে, ঠিক আছে। আরেকটা হচ্ছে তোমার মনে করো এইটা কর্ণ, এই কর্ণটা বের করবা, এটা হচ্ছে d2, এটা d1, এটা d2। তাহলে ভালো করে খেয়াল করো, তুমি এখান থেকে কি লিখতে পারো? কিউ প্লাস d2, ত্রিভুজ সূত্র। এই যে কিউ প্লাস d2 ইকুয়াল টু ত্রিভুজের
এক বাহুর গেল, ওই বাহুর মাথা থেকে আরেকটা বের হয়ে গেল, তারপর প্রথমটার প্রথম বিন্দু থেকে শেষেরটা শেষের বিন্দু, সেটা কি লব্ধি নির্দেশ করে। তাহলে কিউ প্লাস ডি টু ইকুয়াল টু কি পি ভেক্টর, তার মানে ডি টু ইকুয়াল টু কি পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। তাহলে দেখো ডি ওয়ান বের হয়ে গেছে, ডি টু বের হয়ে গেছে, তারপর পি পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ বের করছো, তাহলে ডি ওয়ান আর ডি টুর ভ্যালুটা এখানে বসাই দিলে তুমি এখান থেকে বের করে ফেলতে পারবা এরিয়া কত। করো, এটা নিজে করো, ঠিক আছে। পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ বের করতে পারবো না, পি প্লাস কিউ কত 6i মাইনাস 6j, এইটুকুই। আর পি মাইনাস কিউ হচ্ছে তোমার টোয়াইজ আই, তারপরে হচ্ছে মাইনাস টোয়াইজ জে, আর হচ্ছে পজিটিভ 2k। বের করো, ক্রস করো, ক্রস করার পরে হাফ করে দাও, মানটা নিয়ে হাফ করে দাও, তাহলেই হইল। এই তো। তারপর কি বলছে, একটি ত্রিমাত্রিক স্থাপনা তৈরি করতে চাই এবিসি তিনটি ভেক্টর ব্যবহার করে। তো ত্রিমাত্রিক স্থাপনা সে বানাইতে পারবে কখন, যদি ভেক্টর তিনটা সমতলীয় না হয়, তাই তো। তাহলে তিনটা ভেক্টর সমতলীয় কিনা সেটাকে কিভাবে বের করতে হয়, সেটা বের করার উপায় হচ্ছে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট বের করা। এটাকে এইভাবে লেখা হয়, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট এ বি সি, এরকম। ট্রিপল প্রোডাক্ট, ঠিক আছে। এইটা মানে হচ্ছে এ ক্রস বি ডট সি, অথবা এ ক্রস সি ডট বি, অথবা বি ক্রস সি ডট এ, ঠিক আছে। আর এইটা কি নির্দেশ করে, এটা নির্দেশ করে একেবারে আই জে কে এর সহগগুলা, মানে তোমার আই জে কে বসানোরও দরকার নাই, তুমি এখানে মনে করো এইখান থেকে আমি এটা লিখবো, এখান থেকে লিখতেছি, তাহলে এ এর কম্পোনেন্টগুলো নিবা। এ এর কম্পোনেন্ট কি 3 -4 +5, শুধু 5 লিখলাম। তারপরে 2 - 1 1, তারপরে 1 2 - 3, ঠিক আছে। এই কয়েকটা বের করে দেখবা যে যদি ইকুয়াল টু 0 বা নট ইকুয়াল টু 0, যদি ইকুয়াল টু 0 হয় তাহলে তাহলে এরা সমতলীয়, সমতলীয়। আর সমতলীয় হইলে পরিকল্পনা ভুল, পরিকল্পনা ভুল। আর যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে সমতলীয় নয়, এটা হচ্ছে পরিকল্পনা ঠিক, ঠিক আছে। লেখা আমি হাতের লেখা নিয়ে আমি এখানে কনসার্ন না, ঠিক আছে। হাতের লেখা যেমনই হোক, তুমি ক্লাসটা করবা, বুঝবা, নিজের প্রশ্ন সমাধান করবা, তাহলেই হবে। আচ্ছা, 30 নিউটন, 40 নিউটন আর 40 নিউটন মানে তিনটি বল এক্স অক্ষের সাথে 0, 30 আর 150 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, তাদের লব্ধি নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে তাদের লব্ধি কিভাবে নির্ণয় করবে, একাধিক বল থাকলে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো বলো তো, লম্বাংশ উপপাদ্য, তাই তো। তাহলে এই বরাবর আছে ধরো F1 = 30 নিউটন, 30 ডিগ্রিতে আছে 40 নিউটন, আর 150 40 নিউটন 150 ডিগ্রি। তাহলে তোমার লব্ধির আর এক্স যেটা আসবে, আর এক্স ইকুয়াল টু আসবে 30 + 40 cos 30 ডিগ্রি +40 cos 150 ডিগ্রি। আর আর ওয়াই যেটা আসবে, এটা আসবে হচ্ছে 30 না, এটা চলে আসবে 30, সাথে এটা চলে আসবে 0 +40 sin 30 ডিগ্রি +40 sin 150 ডিগ্রি। তারপরে আর ইকুয়াল টু RX² + RY² √ তারপরে থিটাটা বের করবা, tan ইনভার্স কত RY/RX। আরেকভাবে বের করতে পারো আইজেকে দিয়ে, আইজেকে দিয়ে চাইলেও বের করতে পারো, ঠিক আছে। তিনটা বলের আইজেকে মাধ্যমে প্রকাশ করে নিবা, ভেক্টরের প্রকাশ। এই তো। এবার কি হয়েছে, দুটি বাস একটি স্ট্যান্ড থেকে দুটি রাস্তা বরাবর 10 কিলোমিটার/আওয়ার ও এত কিলোমিটার বেগে যাত্রা শুরু করলো। রাস্তাদ্বয়ের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, 12 মিনিট পরে বাসদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত। এই ক্ষেত্রে কি একটার সাপেক্ষে আরেকটার বেগ নির্ণয় করব, মানে ভেলোসিটি
অফ এ উইথ রেসপেক্ট টু বি, এটা শুধু নির্ণয় করলেই হয়ে গেল। তাহলে ভেলোসিটি অফ এ উইথ এটা কি হবে ভি এ স্কোয়ার প্লাস ভিবি স্কোয়ার মাইনাস 2 ভি এ ভিবি, আর মধ্যবর্তী কোণের কর, রাস্তা দুইটার মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি রুট ওভার, এটা সামথিং চলে আসলো কিলোমিটার পার আওয়ারে। আর টি ইকুয়াল টু কত দেওয়া আছে 12 মিনিট, 12 মিনিট কত 12/60, তার মানে 1/5 আওয়ার্স। তাহলে মধ্যবর্তী দূরত্ব এস ইকুয়াল টু হবে ভিএবি ইন্টু টাইম। তাহলে এইখান থেকে চলে আসবে এটা কিলোমিটারে। ঠিক আছে, মানে কি ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এই দিকে যাচ্ছে এ, মনে করো 60 ডিগ্রিতে এই দিকে যাচ্ছে। ঠিক আছে, আমরা যখন একজনের সাপেক্ষে আরেকজনকে নির্ণয় করি তখন আপাত দৃষ্টিতে একজনকে স্থির করে দেই, তার মানে একে স্থির করে দিলাম। তাহলে ওর সাপেক্ষে ও কোথায় যাবে, ওর সাপেক্ষে ও এই দিকে বরাবর যাবে, যেই দিকেই যাক না কেন, আমি এখানে দিক নিয়ে কনসার্ন না, যেই দিকেই যাক ওর সাপেক্ষে ও স্থির, আরেকজন যাচ্ছে কোন বেগ নিয়ে, ও স্থির, ওর সাপেক্ষে আরেকজন যাচ্ছে এই বেগ নিয়ে, 12 মিনিট পর দূরত্ব এইখান থেকে এস ইকুয়াল টু ভিটি, এইটুকুই কনসেপ্ট। ঠিক আছে, এরপরে কোনো একদিন এত বেগে খারাপভাবে বৃষ্টি পড়তেছিল, এই সময় একজন ব্যক্তি এত বেগে গাড়ি চালিয়েছে, গাড়ির চালক বৃষ্টির বেগ কত পরিলক্ষিত করবে, ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান বের করে নিবা। খারাপভাবে বৃষ্টি পড়তেছিল, ভেলোসিটি অফ রেইন, আর গাড়ি চালায় যাচ্ছিল এইদিকে, ভেলোসিটি অফ ম্যান, এটা এইদিকে ঘুরাই দিবা, এটা মাইনাস ভেলোসিটি অফ ম্যান, লব্ধি এইদিকে আসবে, থিটা বের করে দিবা, তারপর ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান এটাও বের করে দিবা, এরকম আসবে ভি আর এম ইকুয়াল টু আসবে 10 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, আর থিটা আসবে হচ্ছে tan ইনভার্স, এটা হচ্ছে তোমার লোক হচ্ছে 20/10। ঠিক আছে, সামথিং ডিগ্রি, এই তো এখান থেকে বের হয়ে যাবে। যদি গাড়ির গতির বিপরীত দিক থেকে এত বেগে বায়ু প্রবাহ চলে, দুই ক্ষেত্রে বৃষ্টির বাঁকা বেঁকে পড়ার পরিমাপ একই পরিলক্ষিত করবেন কি? যদি গাড়ির বিপরীতে, তবে ওই দুই ব্যক্তি, কোন দুই ব্যক্তি দাঁড়াও, কোনো একদিন এত বেগে খারাপভাবে বৃষ্টি পড়ছিল, এ সময় একজন ব্যক্তি এত বেগে গাড়ি চালিয়ে যাচ্ছেন, তবে ওই ব্যক্তি দুই ক্ষেত্রে বৃষ্টির বেঁকে পড়ার পরিমাপ, আচ্ছা মানে গ থেকে একটা থিটা পাইছো, গ থেকে একটা থিটা 1 পেয়ে গেছো। ঠিক আছে, এবার ঘয়ের জন্যে তুমি বায়ু প্রবাহটা চিন্তা করে নিয়ে তারপরে বের করবা। তাহলে বায়ু প্রবাহ যখন চিন্তা করে নিবা তখন এরকম আসবে বিপরীত, গাড়ির গতির বিপরীতে, তার মানে তুমি যাচ্ছ এইদিকে 20-তে। ঠিক আছে, বায়ু প্রবাহ কোথায় চলতেছে, এইদিকে। ঠিক আছে, এটা কত 25, এটাই ছোট দেখানো দরকার, 20 তোমার এইদিকে যাচ্ছে হচ্ছে বাতাস 25, আর বৃষ্টি পড়তেছিল খাড়া এইদিকে কত 10-এ। ঠিক আছে, তার প্রথম কাজ কি, প্রথমে তুমি বের করে নেওয়া হচ্ছে ভেলোসিটি অফ রেইনটা, মানে কি বলবো আর এ না বলে ভেলোসিটি অফ রেইন প্রাইম বের করে নাও। এই ভেলোসিটি অফ রেইন প্রাইম জিনিসটা কি, ভেলোসিটি অফ রেইন প্রাইম জিনিসটা হচ্ছে ভেলোসিটি অফ রেইন প্লাস ভেলোসিটি অফ এয়ার। ঠিক আছে, তাহলে ভেলোসিটি অফ রেইন আর ভেলোসিটি অফ এয়ারটা লব্ধি করে এইদিকে পড়বে। ঠিক আছে, তারপর বের করবা হচ্ছে ভেলোসিটি অফ রেইন প্রাইম উইথ রেসপেক্ট টু ম্যান, যেটা হবে ভেলোসিটি অফ রেইন প্রাইম মাইনাস ভেলোসিটি অফ ম্যান, আর ভেলোসিটি অফ রেইন প্রাইমটা ভেলোসিটি অফ রেইন প্লাস ভেলোসিটি অফ এয়ার মাইনাস ভেলোসিটি অফ ম্যান। এটাকে আরেকভাবে লেখা যায় ভেলোসিটি অফ রেইন মাইনাস দিলা ভেলোসিটি অফ ম্যান মাইনাস ভেলোসিটি অফ এয়ার। দেখো আগের ইকুয়েশন স্যাটিসফাই করতেছে, এটা মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে গেছে মাইনাস ভিএম। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে রুলসটা এরকমভাবে শর্টকাট হিসেবে মনে রাখবা যে মানুষ থেকে এয়ারটা বাদ দাও। তাহলে মানুষ থেকে এয়ারটা বাদ দিলে ভালো করে বুঝো, 20 আছে 25 বাদ দিচ্ছ, বুঝো ভালো করে, 20 আছে 25 বাদ দিচ্ছ, তাহলে থাকে কত 5 থাকে। এটা হচ্ছে ভেলোসিটি অফ এয়ার উইথ রেসপেক্ট টু ম্যান, ভেলোসিটি অফ এয়ার, দাঁড়াও, ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু এয়ার। ঠিক আছে, এই যে ভেলোসিটি অফ ম্যান মাইনাস এয়ার। ঠিক আছে, তারপরে এই দুইটা লব্ধি নিয়ে নাও এখন। তাহলে এইবার এইটাকে বলে দাও থিটা 2, তাহলে থিটা 2 ইকুয়াল টু কত হবে, tan ইনভার্স, এটা হচ্ছে
5/10। তাহলে দুই ক্ষেত্রে কি একই পরিমাপ করবে? একই পরিমাপ হবে না। θ1 নট ইকুয়াল টু θ2। ঠিক আছে, রাজশাহী বোর্ড 2019-এও এই টাইপের একটা কনসেপচুয়াল প্রবলেম ছিল। এই জিনিসের ব্যাখ্যাটা ওই জায়গায় আরো ভালো করে পাবা, একটু দেখে নিও ভিডিওটা। ঠিক আছে, বললাম তো এইখানে আমরা শুধু একদম টু দি পয়েন্ট আলোচনা করতেছি। যাদের সব ক্লিয়ার তারা এইখানে এসে শুধু প্রবলেমগুলো সলভের অ্যাপ্রোচটা একটু দেখে নিচ্ছে। এইটুকুই আমাদের এখানকার টার্গেট এই ক্লাসের। ওকে, আচ্ছা, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ এটার আমি করব না। এসি সিবি দুইটা ভেক্টর দেওয়া আছে। এই যে এসি, এই যে এ পয়েন্ট দেওয়া আছে, দেখো এ পয়েন্ট দেওয়া আছে, বি পয়েন্ট দেওয়া আছে, সি পয়েন্টও দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এসি ভেক্টর বের করা যাবে না। এসি ভেক্টর কি হবে বলো তো? সি এর ভেক্টর মাইনাস এ এর ভেক্টর। আর সিবি ভেক্টর কি হবে বলো তো? বি ভেক্টর মাইনাস সি ভেক্টর। মানে প্রত্যেকের অবস্থান ভেক্টরগুলো একটা থেকে আরেকটা বিয়োগ করে দিবা, তাই বের হয়ে যাবে। তারপরে এটা বের করো, এটা বাকিটা হচ্ছে হোমওয়ার্ক। ঠিক আছে, কস থিটা ইকুয়াল টু কজ ইনভার্স, মনে করলাম এক্স ডট ওয়াই ডিভাইডেড বাই এক্স এর মান ওয়াই এর মান। ভেক্টর দুটা পেয়ে গেছো, এখান থেকে তুমি অ্যাঙ্গেল বের করে নিতে পারবা। কি বলছে এটাতে? ড্রোনটি যদি 10 কিলোমিটার পার সেকেন্ড ধ্রুববেগে চলে, তাহলে সি বিন্দু হয়ে এ থেকে বিতে যেতে মোট প্রয়োজনীয় সময় আর সরাসরি এ থেকে বিতে যেতে প্রয়োজনীয় সময়ের চেয়ে কম হবে কিনা। ঠিক আছে, তাহলে দূরত্বগুলো বের করতে হবে। তাহলে এ থেকে বি হয়ে সি বিন্দু হয়ে, সি বিন্দু হয়ে এ থেকে বিতে যেতে, তার মানে এসিবি, এ থেকে সিতে যাবে, সি থেকে বিতে যাবে। প্রথমে এসি এর দৈর্ঘ্যটা বের করে নাও, তারপরে এইটুকু থেকে সিবি ভেক্টরের মান বের করে নাও। এটা হচ্ছে S1 প্লাস S2 ইকুয়াল টু এস, তারপরে টি ইকুয়াল টু হচ্ছে S1 প্লাস S2 ডিভাইডেড বাই ভেলোসিটি। ঠিক আছে, এটা পাওয়া গেল তোমার T1। আরেকবার কি করবে? সরাসরি এ থেকে বি, সরাসরি এ থেকে বিতে গেলে এখান থেকে বের করে নিবা হচ্ছে এ বি ভেক্টরের মান। এটা এইবার হচ্ছে তোমার এস প্রাইম। তো এবার যদি এটা এস প্রাইম হয় তাহলে টি প্রাইম, এটা দিলাম শুধু টি, আর এটা টি প্রাইম। কেউ এইখান থেকে এ থেকে বিতে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড ধ্রুব বেগে, তাহলে এই ক্ষেত্রে কত হবে? এস প্রাইম ডিভাইডেড বাই ভি। তাহলে এখান থেকে টাইম বের হয়ে আসবে, এখান থেকে টাইম বের হয়ে আসবে। এরপর এই দুটার কম্পেয়ার করো, ছোট বড় নাকি সমান। এরপরে উদ্দীপকের আলোকে এত বিন্দুতে কার্ল নির্ণয় করো। এখন কার্ল নির্ণয়ের অঙ্ক আমি করাবো বাবা, এটা কোনো কথা হইলো? কার্ল কিভাবে নির্ণয় করে? ক্রস গুণফল করে, তাই না? এই যে ক্রস গুণফল করবা কি? নেবলা ক্রসে আই জে কে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। এক্সের সহগ 4 এক্স ওয়াই কিউব জেড, জে এর সহগ মাইনাস 3 এক্স কিউব ওয়াই জেড, এক্স কিউব। এক্স কিউব ওয়াই জেড, আর এখানে হচ্ছে 5x ওয়াই জেড স্কোয়ার। হ্যাঁ, এখন কথা হচ্ছে কি, একটু যায় কারিশমাটা করে কি, দেখা যাবে সামনে দিছে জে, পরে দিছে আই, কে এটা ঢুকাই দিবে মাঝখানে, জেটা ঢুকাই দিবে, আইটা ঢুকাই দিবে পরে, এরকম উল্টাপাল্টা করে দেয়। তো আমরা তো সরাসরি মানে এইভাবে দেখতে অভ্যস্ত যে আই জে কে থাকে সরাসরি সিনক্রোনাইজ অনুযায়ী এ বি সি এরকম করে আই জে কে এরকম। তো আমরা দেখে তো শুরুটাকে আই এর সহগ হিসেবে এখানে বসাই দিই। তো দেখবা যে প্রশ্নে একটু কারিশমা করতে পারে। এই তারপরে কি করবা? এখানে এইটার সাপেক্ষে এইটাকে ডেরিভেটিভ করবা, এটার সাপেক্ষে এইটাকে ডেরিভেটিভ করবা, তারপরে বিয়োগ করে দিবা। বিয়োগ করার পরে তারপর এই মানগুলো এখানে বসাবা। তো কি কোনো বিন্দুতে কার্ল নির্ণয় করা, এটা আর কি করাবো আমি? এটা হোমওয়ার্ক করে নিও তোমরা তো বাবা। এরকম কিভাবে ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে বা ভেক্টর ক্ষেত্রকে রূপান্তর করা যায়। আচ্ছা, মানে মনে রাখবা ভেক্টর ক্ষেত্র স্কেলার হবে কোন অপারেশনের মাধ্যমে? ডাইভারজেন্স। ডাইভারজেন্স। তুমি যখন নেবলা ডট, এখানে একটা ভেক্টর ক্ষেত্র এ দেওয়া আছে, ইকুয়াল টু করলে যেই রেজাল্টটা পাবা এটা হবে একটা স্কেলার টার্ম, এটা বের করে দেখাবা। ঠিক আছে, আর স্কেলার ক্ষেত্রকে ভেক্টর তৈরি করে
স্কেলার ক্ষেত্রকে ভেক্টর তৈরি করে, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট তুমি এখানে ডেল সাই বের করবা, এখান থেকে যেটা পাবা এটা হবে একটা ভেক্টর টার্ম। তাহলে এইভাবে এই দুইটা ক্যালকুলেশন করে দেখাবা। এইটার সাথে প্রথমে তুমি নেবলা ফাই বের করো বা ডেল ফাই বের করো, বা হ্যাঁ ডেলই তো বলা হয়, ডেল অপারেটর। তাহলে ডেল ফাই বের করে এখান থেকে তুমি দেখাও যে এটা আই জে কে সমৃদ্ধ কিছু একটা হচ্ছে, তাহলে কি হয়ে গেল, এই স্কেলারটা একটা ভেক্টরে পরিণত হয়ে গেল। তারপরে এখানে তুমি ডট করে দেখাও, নেবলার সাথে এটা ডট করে দেখবা যে এখানে স্কেলার ক্ষেত্র তৈরি হয়ে গেছে। আই এর সাথে আই করলে কি হবে, এখানে তোমার অবশ্যই স্কেলার ক্ষেত্র পাওয়া যাবে। আই এর সাথে আই ডট হয়ে শুধু 1 থাকবে, এখান থেকে 4x কিউব, তাহলে এখানে এক্স উঠে যাবে 4y কিউব জেড, তারপরে মাইনাস হবে তোমার 3x কিউব জেড, এখানে হবে 10xy, তাহলে এই যে হয়ে গেল এটা একটা স্কেলার ক্ষেত্র। ঠিক আছে, তারপরে এটা তোমরা বাকিটা তোমরা হোমওয়ার্ক করে নাও। ঠিক আছে, ওকে। রংপুর ক্যাডেট কলেজের 2টা, ওকে, আসতে ভালো কথা। অপরজন সাইকেলে যাচ্ছে, ছাতা ভিন্ন ভিন্নভাবে বাঁকানো হয়, এটা হোমওয়ার্ক করো। বৃষ্টি ছাতার অঙ্ক আমি করে দিব বোকা, বৃষ্টি ছাতার ইজি ইজি অঙ্ক এগুলা। উলম্বভাবে এত বৃষ্টি পড়তেছে, একজন লোক ছাতা নিয়ে 4 মিটার পার সেকেন্ড বেগে হাঁটতেছে, এটা 6, তাহলে কি হবে, এই যে এই দিকে পড়তে দেখবে থিটা, এই তো লব্ধি বেগ কত কোণে ছাতা ধরছিল থিটা, tan ইনভার্স হচ্ছে 4/6, এই তো। তারপরে ছাতা একই রকমভাবে বাঁকানো নয়, তো ছাতা একই রকমভাবে বাঁকানো কেন হবে, θ1 ইকুয়াল টু হবে tan ইনভার্স তোমার হচ্ছে 4/6, আর θ2 এটা হবে tan ইনভার্স 8/6, তাহলে একইভাবে ছাতা বাঁকানো নয়, θ1 নট ইকুয়াল টু θ2, এই যে হয়ে গেল। এরপরে নদী পার হতে কত সময় লাগবে, প্রশ্ন পড়ি। ময়মনসিংহ গার্ল ক্যাডেট কলেজ। আচ্ছা, 400 মিটার প্রশস্ত একটি নদীতে 2 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত হচ্ছে স্রোত, পানির সাপেক্ষে এত বেগে একটি নৌকা স্রোতের সাথে লম্ব দিকে গতিশীল। ওকে, তারপরে নদী পার হতে নৌকাটির কত সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ, এটা কি কোশ্চেন দিছে, টি ইকুয়াল টু ডি বাই ভি, কারণ এখানে সাইন আলফা তো 90 ডিগ্রি, 90 বরাবর, তাহলে 400 ডিভাইডেড বাই হচ্ছে 10, তাহলে 40 সেকেন্ড। হায় হায়, যতক্ষণ ধরে প্রশ্নটা পড়লাম আমি ভাবছি তো কঠিন কোনো। এসি এর মান কত আর কোন দিকে নৌকা চালানো করলে, তাহলে এসি এর মান কিভাবে বের করব, এসি এর মান হচ্ছে এইদিকে 2 এইদিকে 10, তাহলে লব্ধি বেগ কত হবে, লব্ধি বেগ ওমেগা বা ডাব্লু ইকুয়াল টু 10 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে তারপরে এসি ইকুয়াল টু হবে ওমেগা ইন্টু টি, অর্থাৎ ওমেগা ডি বাই ভি, এই তো হয়ে গেল। আর আলফা কত কোনো নৌকা চালনা করলে অপর পারে পৌঁছাবে, এটা হচ্ছে আলফা ইকুয়াল টু কজ ইনভার্স স্রোত বাই নৌকা, মানে 2/10, সরি -2/10, এই তো। তারপরে হয়ে গেল, বের করবো এখান থেকে কত ডিগ্রিতে। এখন আসো আমরা একটা চমৎকার প্রবলেম সমাধান করি, সেটা হচ্ছে নটরডেম কলেজের টেস্টে আসা প্রশ্ন। বলছে পি কিউ ও আর এর মান যথাক্রমে 3, 4 ও 5 একক, আর দেওয়া আছে পি কিউ আর আর ইকুয়াল টু 0, কিউ ডট আর নির্ণয় করো। তাহলে এইটার আমরা কিচ্ছু না বুঝলে একটা অ্যাপ্রোচ আগে করে দেখাচ্ছি, তারপর একটা দেখাচ্ছি যে একটা বোঝা অ্যাপ্রোচ, ঠিক আছে, মানে মজার অ্যাপ্রোচ যেটাকে বলে। দেখো, মানে একটা হচ্ছে অবজারভেশন থাকে আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ থাকে। তো আমরা যদি ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ থেকে যাই, পি প্লাস কিউ প্লাস আর, আমি কিচ্ছু বুঝতেছি না কিন্তু কিউ ডট আরটা আমরা বের করব, ঠিক আছে। তাহলে এইখান থেকে গিভেন ডেটাটা থেকে যাই, এখান থেকে আমরা বলতে পারি কিউ প্লাস আর ইকুয়াল টু হচ্ছে নেগেটিভ পি। এবার কি করব, যা আছে দুই দিকে সেটাকে ডট করে দিব, কিউ প্লাস আর এর সাথে কিউ প্লাস আর ডট করে দিলাম, এখানে মাইনাস পি ভেক্টরের সাথে মাইনাস পি ভেক্টরকে ডট করে দিলাম। তাহলে এখান থেকে কি পাওয়া যায় ভালো করে খেয়াল করো তো, কিউ এর সাথে কিউ ডট হইলে একটা লাইন লিখি, কিউ এর সাথে কিউ ডট, কিউ এর সাথে আর ডট,
কিউ এর সাথে কিউ ডট, কিউ এর সাথে আর ডট। কোশ্চেন আসতেছে কেন আমরা এইটাই করলাম? আমরা তো চাইলে আর কে ওই দিকে নিয়ে যেতে পারতাম, কেন নেই কারণ আমার কিউ এর সাথে আর কে দরকার, তো ডট করে দিলে কিউ এর সাথেই তো আর কে পাবো, এখানে যদি পি রাখতাম কাজ হইতো, কিউ ডট আর আমরা পাইতাম না। ওকে, তাহলে আসো এবার কি হবে, আর এর সাথে কিউ, আর এইখান থেকে আর ডট আর, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, এখানে পি ডট পি। কিউ ডট কিউ করলে কি আসে, দুইটা ভেক্টর এর মান এবং তাদের মধ্যবর্তী কোণের কস। কিউ আর কিউ এর মধ্যবর্তী কোণ কত বাবা, 0, তাহলে এটা কি কিউ ডট কিউ করলে কি পাওয়া যাবে, কিউ স্কোয়ার প্লাস কিউ ডট আর আর ডট কিউ, ভেক্টরের ডট গুণফল বিনিময় সূত্র মেনে চলে, তার মানে কিউ ডট আর 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 ডট কিউ একই কথা, তাহলে এখানে লিখতে পারি 2 কিউ আর, 2 কিউ আর শুধু ন, 2 কিউ ডট আর। ওকে, আর আর ডট আর মানে কত, আর স্কোয়ার, পি ডট পি মানে কত, পি স্কোয়ার। এই যে দেখো এখান থেকে সুন্দর করে মান বের হয়ে আসবে এবার। কিউ স্কোয়ার মানে কত, কিউ এর মান দেওয়া আছে 4 একক, 4 একক প্লাস 2 ইন্টু কিউ ডট আর প্লাস আর স্কোয়ার, আর এর মান হচ্ছে 5, 5 স্কোয়ার, পি এর মান কত, পি এর মান হচ্ছে 3, 3 স্কোয়ার। তাহলে এইখান থেকে তুমি বের করে ফেলতে পারবা কিউ ডট আর ইকুয়াল টু 9 মাইনাস 25 মাইনাস 16 ভাগ 2, ভাগ 2। ঠিক আছে, তাহলে এটা কত আসে, 9 মাইনাস 25 মাইনাস 16 ডিভাইডেড ভাগ 2, তাহলে এটা আসতেছে মাইনাস 16। এই তো, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের আনসারটা। ওকে, এখন আসো আমরা এটা আরেকটা অ্যাপ্রোচ থেকে বের করার ট্রাই করি। কীরকম অ্যাপ্রোচ, এটা আমরা একটু এবার বোঝার ট্রাই করব। আগেরটা তো না বুঝে জাস্ট একটা ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ, এবার একটা বোঝা অ্যাপ্রোচে যাই। বোঝা অ্যাপ্রোচটা কেমন দেখো, এইখানে আছে 3 4 5, আবার পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 0। প্রথম কথা, পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 0, তিনটা ভেক্টর লব্ধি করে 0 হচ্ছে কখন সম্ভব, যদি তারা একটা বহুভুজ তৈরি করে এবং বহুভুজটা একই ক্রমে প্রত্যেকটা বাহু এক একটা ভেক্টর নির্দেশ করে, তাই তো? তার মানে এইরকম হওয়ার কথা যে এইরকম গেল, এইরকম গেল, এরকম চলে আসলো, এটা পি, এটা কিউ, এটা আর, তাহলে কি হবে, একই ক্রমে আছে পি কিউ আর, তাহলে তিনটা যোগ করলে কি লব্ধি 0, তাই তো? এখন কথা হচ্ছে এদিকে যে একটা র্যান্ডম ত্রিভুজ হবে, অবশ্যই না। একটা মজার জিনিস খেয়াল করো, বাহুগুলার দৈর্ঘ্য কত, পি কিউ আর, আচ্ছা ভেক্টরের মান কি নির্দেশ করে, ওইটার নির্দেশক বাহুটার দৈর্ঘ্য, তার মানে কি পি বাহুর দৈর্ঘ্য 3, কিউ বাহুর দৈর্ঘ্য আর আর বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5, 3 4 5 একটা বিশেষ ট্রায়াঙ্গেলের দিকে নির্দেশ করে, কি বলতো, সমকোণী ত্রিভুজ। তার মানে তুমি বুঝতে পারতেছো যে এইখানে এইরকম হবে আসলে, এই পি হচ্ছে তোমার 3 একক, এই কিউ হচ্ছে 4 একক, আর এই আর হচ্ছে এইখানে 5 একক, এইরকম ভাবেই এরা তৈরি করছে। তাছাড়া এই ইনফরমেশনটা সত্য হইতো না, ইনফরমেশনটা সত্য হইতো না। তাহলে পি এটা হচ্ছে তোমার 3 একক, এটা কিউ ভেক্টর এটা হচ্ছে তোমার 4 একক, আর এটা আর ভেক্টর এটা হচ্ছে 5 একক। ঠিক আছে, এখন তোমার কি দরকার, তোমার দরকার হচ্ছে কিউ ডট আর। কিউ ডট আর করতে কি লাগে, কিউ এর মান ইন্টু আর এর মান ইন্টু কিউ আর আর এর মধ্যবর্তী কোণ। এই কয়েকটা ইনফরমেশন তো লাগে নাকি। কিউ এর মান কত বসাও, কিউ এর মান হচ্ছে তোমার 4, আর এর মান কত 5 কস। এইবার আসো, এইবার এইখান থেকে আসো, কিউ আর আর এর মধ্যবর্তী কোণ কত, দেখো তো কিউ আর আর এর মধ্যবর্তী কোণটা এইখানে তৈরি করছে, এইখানে এই অ্যাঙ্গেলটা কত, 3 4 5 ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা সবসময় মনে রাখবা 37 ডিগ্রি হবে। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা সবসময় 37 ডিগ্রি হবে। তুমি এখানে আরো সুন্দর করে একটা কথা বলতে পারতা, সুন্দর করে একটা কথা বলতে পারতা, এটাকে ধরে নাও তুমি থিটা। ঠিক আছে, ধরে নিচ্ছ এই জিনিসটাকে থিটা ধরে নিচ্ছ তুমি, থিটা। তুমি এখান থেকে কি লিখতে পারতা, কস থিটা ইকুয়াল টু
এই থিটা অনুযায়ী, এইখানটা অনুযায়ী থিটা কত হচ্ছে, কস থিটা কত হচ্ছে, ভূমি এইটা 4/5, ভূমি বাই অতিভুজ 4/5। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা তো ভেক্টর দুইটার কোণকে এইটা বলতে পারিই না, একটার মাথা এইখানে গেছে আর একটা এইখান থেকে বের হয়ে আসছে, তাই তো? তাহলে আমরা ভেক্টর এর মধ্যবর্তী কোণ বলতে পারি এইটাকে, আমরা এইটাকে বলবো হচ্ছে কিউ অ্যাঙ্গেল আর। তাহলে কিউ অ্যাঙ্গেল আর মানে কি, এটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা। তার মানে এইখানে কত হবে, এইখানে তোমার কজ আলফা যদি বলি, কজ আলফাটা হয়ে যাবে -4/5, এখানে হচ্ছে 4/5, এখানে হচ্ছে -4/5। তাহলে এইখানে তোমার এইখানে কসটা কত হয়ে যাচ্ছে, -4/5। তাহলে এটা হয়ে গেল 5 5 বাদ -16। তাহলে দেখছো, একটা হচ্ছে তোমার বোঝা অ্যাপ্রোচ আর একটা হচ্ছে না বোঝা অ্যাপ্রোচ। তোমার এইটাতে কিন্তু তোমার এট এ সাডেন এই জিনিসটা মাথায় আসার কথাই না। তোমার প্রশ্ন দেখার সাথে সাথে যদি তুমি নটরডেম কলেজে আসলে পড়ে থাকো এবং নটরডেম কলেজে বসে টেস্ট পরীক্ষা দিয়ে থাকো, তাহলে পরীক্ষার হলে এই অ্যাপ্রোচটাই তোমার মাথায় সবার আগে আসা উচিত। ঠিক আছে, ওই অ্যাপ্রোচ এগুলা ভুংভাং জিনিস আসা উচিত না, সবার আগে মাথায় আসবে এই জিনিসটাই। ঠিক আছে, 3 4 5 দেওয়া আছে এবং যোগফল 0, তার মানে এইখানে একটা এইরকম সুন্দর ত্রিভুজ তৈরি হচ্ছে। ওকে, আচ্ছা, এরপরে কি বলছে, আর ক্রস পি আর ক্রস পি ক্রস কিউ এর মান নির্ণয় করা যাবে কিনা। যাবে। পি ক্রস কিউ করলে কি পাওয়া যায় দেখো তো, পি ছিল এইটা, কিউ ছিল এইটা, আর ছিল এইটা, তাই তো? তাহলে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ এখানে কত, এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে পি ক্রস কিউ করলে কত পাওয়া যাবে, পি এর মান কিউ এর মান sin 90 ডিগ্রি ইন্টু একটা একক ভেক্টর থাকবে, তাই তো, ইটা। তাহলে পি এর মান কত, 3 ইন্টু 4, তাহলে 3 4 এটা 12 ইউনিট না, 3 4 12 ইটা। তার ডাইরেকশন কোথায় হবে, পি এইটা, কিউ এইটা, পি থেকে কিউ এর দিকে হাত ঘোরাও, পি থেকে কিউ এর দিকে হাত ঘোরাও, পি থেকে কিউ এর দিকে হাত ঘোরালাম ভিতরের দিকে, তাহলে এটা কি, এটা এরকম করে ক্রস করে ভেতরের দিকে যাবে। ঠিক আছে, ইনওয়ার্ড, ইনওয়ার্ড। ঠিক আছে, তাহলে ভেতরের দিকে ঢুকে গেল। তাহলে ভেতরের দিকে যেটা ঢুকে যাচ্ছে তার সাথে আর এর ক্রস করব, তাহলে আর এর ক্রস করলে ভেতরের দিকে যেটা যাচ্ছে তার সাথে আরও তো কত ডিগ্রিতে আছে, 90 ডিগ্রিতেই আছে নাকি। তাহলে আর ক্রস পি ক্রস কিউ, এই জিনিসের মান দরকার তো, শুধু মডুলাস মান, মান চাইছে। তাহলে কি করব, এই 12 এর সাথে এটা গুণ করে দিব, 5 ইন্টু 12, আর কি মধ্যবর্তী কোণ কত, এইখানেও তো তোমার এই ভিতরে যেটা চলে যাচ্ছে তার সাথে এটা কত, 90 ডিগ্রিতেই তো আছে, ইন্টু আবারও সাইন 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 60। এই তো, তাহলে এটাই উত্তর তোমার। এটা আমরা করলাম ঘ নম্বরটা, আগেরটাই করছিলাম গ নম্বরটা। ওকে, তাহলে শেষ এটা। এখন কি বলছে, 1.5 কিলোমিটার প্রস্থের স্রোতের একজন মাঝি স্রোতের সাথে আলফা কোণে রওনা দিল এবং 12 বেগে আড়াআড়ি পার হলো, আলফা কোণের মান নির্ণয় করো। এত বেগে আড়াআড়ি পার হইছে, এত বেগে আড়াআড়ি পার হইছে, ঠিক আছে, আর স্রোতের বেগ এটা দেওয়া আছে। তার মানে তোমার এইটা প্রশ্নের জন্য গ নম্বরটা সলভ করতেছি, এটার ক্ষেত্রে তোমার ইউ ইকুয়াল টু 9 আর ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে 12, তাহলে ভি ইকুয়াল টু কত, আমরা এখান থেকে জানি এরকম আসবে জিনিসটা, ইউ এটা ভি এটা ডাব্লিউ, ইউটাকে এইখানে নিয়ে গেলে ইউটাকে এইখানে নিয়ে যাবা, তাহলে তুমি এখান থেকে এরকম পাবা সম্পর্ক, ডাব্লিউ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার। ঠিক আছে, তার মানে ভি ইকুয়াল টু আসবে ডাব্লিউ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার রুট ওভার, কারণ আরেকভাবে চিন্তা করতে পারো, ডাব্লিউ ইকুয়াল টু ছিল ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার রুট ওভার, এরকম একটা মান ছিল। ঠিক আছে, তাহলে এইখান থেকে কি লিখতে পারো, ভি স্কোয়ার ইকুয়াল টু ডাব্লিউ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, তাহলে ডাব্লিউ কত দেওয়া আছে তোমার 12 প্লাস 9 স্কোয়ার। ঠিক আছে, এটা পাওয়া গেল। তারপরে আলফা, তাহলে আলফা ইকুয়াল টু হচ্ছে কজ ইনভার্স মাইনাস ভি বাই ইউ, এইখান থেকে মান বসাইলেই হয়ে গেল। তারপরে
আড়াআড়ি পার হলে, আড়াআড়িভাবে রওনা দিলে নদী পার হতে সময় পূর্বের তুলনায় কম না বেশি লাগবে? অবভিয়াসলি কম লাগবে। প্রথমবার T1 ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা, তারপরে T2 ইকুয়াল টু শুধু ডি বাই ভি, এরপরে এটা কম্পেয়ার করো, অবভিয়াসলি T2 লেস দেন আসবে T1। মানে সময় বেশি লাগবে কোনটাতে? সময় বেশি লাগবে হচ্ছে তির্যকভাবে রওনা দিলে। আড়াআড়ি দিলে কম লাগবে, তাহলে আড়াআড়িভাবে রওনা দিলে সময় কম লাগবে, সময় কম লাগবে, আড়াআড়িভাবে দিলে কম লাগবে। আচ্ছা, এবার কি নদীর সমতল বরাবর একক ভেক্টর নির্ণয় করো। কি দেওয়া আছে? নদীর সমতলে একক ভেক্টর, নদীর সমতল বরাবর, নদীর সমতলে লম্ব বরাবর একক ভেক্টর। তার মানে এই যে তোমার এইখানে এইটা দেওয়া আছে ইউ, এইটা নৌকার বেগ, এটা দেওয়া আছে তোমার ভি, এইটা ভি। তাহলে লম্ব একক ভেক্টর কিভাবে নির্ণয় করবা? ইটা ইকুয়াল টু ইউ ক্রস ভি ডিভাইডেড বাই ইউ ক্রস ভি এর ম্যাগনিটিউড। এখন এগুলা বের করো। উদ্দীপক অনুসারে কোন ক্ষেত্রে নৌকাটি আগে অপর তীরে পৌঁছাবে? তাহলে একবার কি করছে, এ বি বরাবর, তাহলে এ বি বরাবর যখন দিছে তুমি প্রথমে নিছে হচ্ছে টিএডি, টিএডি ইকুয়াল টু ডি বাই ভি এর মানটা বের করে নিবা। ভি হচ্ছে নৌকার বেগ, নৌকার বেগ, আর এটা হচ্ছে স্রোতের বেগ, তাহলে ডি বাই ভি সাইন আলফা বের করে নিবা। তোমার এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল প্রথম ক্ষেত্রে আলফা ইকুয়াল টু কজ ইনভার্স 3 আর 4 হচ্ছে ডট করলে 12 ডিভাইডেড বাই 4 আর 5 স্কোয়ার করলে 4 4 16 আর 25, 16 দুগুণ 32, 32 আর 9 39, তাহলে রুট ওভার 39 ইন্টু হচ্ছে 3, এইখান থেকে আলফাটা বের হয়ে আসবে। তাহলে ডি বাই ভি সাইন আলফা, ভি ইকুয়াল টু কি 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তার মানে 25 আর 16, 25 আর 16 41 না, 5 6 11, হ্যাঁ এটা 39 না, এটা 41 হবে। তাহলে এখান থেকে তারপরে নিবা হচ্ছে টি এ বি, এটা শুধু হবে ডি বাই ভি, তারপরে এটা কম্পেয়ার করো। হ্যাঁ এগুলো আর করবো না আমি, হোমওয়ার্ক, নতুন অঙ্ক এগুলাতে কিছুই নেই। এতে সিতে পৌঁছায়, এত পৌঁছায় 25 মিনিট পর। আচ্ছা করি দেখি, উদ্দীপকটা অনেক বড়। ঠিক আছে, 25 মিনিট পর ক্লাস শুরু হবে, তাই ও হতে বিতে পৌঁছাতে হবে, ও হতে বিতে পৌঁছাতে হবে। 3 জন ছাত্র 3 জন মাঝিকে অনুরোধ করে রওনা হলো। প্রথম ছাত্রকে নিয়ে মাঝি ও বি বরাবর রওনা দিয়ে সি বিন্দুতে পৌঁছায়। ঠিক আছে, তাহলে বি হতে সি এর দূরত্ব, ও হতে রওনা দিয়ে সিতে পৌঁছায়। তাহলে কি কি দরকার? স্রোতের অনুকূলে আর প্রতিকূলে দেওয়া আছে, তার মানে ইউ প্লাস ভি, অনুকূলে, অনুকূলে হচ্ছে 15 আর প্রতিকূলে এটা হচ্ছে ভি মাইনাস ইউ, এটা হচ্ছে 5। তাহলে ইউ কত হবে? ইউ হচ্ছে তোমার 5 আর ভি হবে 10, তাহলে ইউ আর ভি পাওয়া গেল। তাহলে বি হতে সি, বি হতে তখন দেখছিলাম এক্স ইকুয়াল টু কত আসে বলো তো? স্রোতের বেগের জন্য টাইম বরাবর ডান দিকে যাচ্ছে, তাহলে স্রোতের বেগ কত? স্রোতের বেগ হচ্ছে 5, 5-এর জন্য ডান দিকে টি ইকুয়াল টু হচ্ছে ডি বাই ভি সাইন আলফা, ডি কত? 2 কিলোমিটার বাই, এবার শুধু হচ্ছে ভি, কারণ 90 ডিগ্রিতে রওনা দিলে ভি কত? ভি হচ্ছে 10, তাহলে এটা আসবে হচ্ছে 1 কিলোমিটার। ওকে, আচ্ছা এরপর ছাত্র 1 পয়েন্ট, আচ্ছা এটা তো গেল, এটা তারপরটাই দেখি। ক্যালকুলেশনটা তোমরা চেক করে নিও, হ্যাঁ ক্যালকুলেশনগুলো নিজেরা অবভিয়াসলি চেক করে নিবা, কারণ আমি এখানে পড়াচ্ছি, আমি এখানে কনসেপ্ট বুঝাচ্ছি। ক্যালকুলেশনের প্রতি নজর দিতে গেলে দেখা যাবে ক্লাস আরও লেন্দি হচ্ছে। আমি এখানে ধুমধাম ক্যালকুলেশন দেখাচ্ছি কনসেপ্টটা বুঝাই দিয়ে।
ছাত্রদ্বয় কি ক্লাসে যথাসময়ে সময় পৌঁছাতে পারবে? আচ্ছা, এটার ক্ষেত্রে চিন্তা করি যে প্রথমে ওসিতে পৌঁছাইছিল প্রথম ছাত্র, তাহলে টি ওয়ানের জন্যে দুইটা সময় লাগছে, এক ডি/ভি প্লাস হচ্ছে 1.6 মিটার পার সেকেন্ড হাঁটছে। তাহলে 1.6 মিটার পার সেকেন্ড মানে তোমার দূরত্ব কত? দূরত্ব হচ্ছে তোমার 1 কিলোমিটার, কারণ এইখানে সে 1 কিলোমিটার দূরে গিয়ে পৌঁছাইলো, 1 কিলোমিটার। 1 কিলোমিটার ডিভাইডেড তার বেগ ছিল 1.6, কিলোমিটারে নিয়ে গেলে 18/5 কিলোমিটার পার, হ্যাঁ 18/5। তাহলে এটা হচ্ছে টি1, বের করে নিব কত আওয়ার সময় লাগে। এটা আওয়ারে লাগবে, তারপরে এর সাথে 60 দিয়ে গুণ করে চলে যাব মিনিটে। এরপরে টি2, দ্বিতীয় ছাত্র কি করলো, এরপরের ছাত্র, আচ্ছা দ্বিতীয় ছাত্রকে নিয়ে মাঝি ওবি বরাবর রওনা দিয়ে সিতে পৌঁছালো। দাঁড়াও, প্রথম ছাত্রকে নিয়ে ওবি বরাবর রওনা দিয়ে সিতে পৌঁছায়, দ্বিতীয় ছাত্রকে নিয়েও ওবি বরাবর রওনা দিয়েই সিতে পৌঁছায়, নৌকা চালিয়ে সি হতে বিতে আসে, মানে এর জন্য নৌকা চালায় সি থেকে বিতে আসছে। তাহলে টি2 এর জন্য প্রথমে ডি/ভি সময় লাগবেই, সাথে এবার কি হয়েছে, সে এই দিকে যাচ্ছে, স্রোত কোথায়, স্রোত এই দিকে, সে এইবার আসতেছে স্রোতের প্রতিকূলে, তাই তার জন্য দূরত্ব তো সেই 1 কিলোমিটারই আছে, তাই না? কিন্তু বেগটা কত হয়ে গেছে, বেগটা হয়ে গেছে স্রোতের প্রতিকূলের বেগটা, অর্থাৎ 10 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এইটার সাথে আমরা যদি 60 গুণ করে দেই তাহলে একবারে চলে আসবে এইটা মিনিটে, বের করে নিব। তারপরে টি3 কি করছে, ও এ বরাবর রওনা দিল, সরাসরি বি বিন্দুতে পৌঁছায়, তাহলে এখানে আসবে হচ্ছে ডি/ভি সাইন আলফা, যেখানে মনে রাখবা যে আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ/ভি। ঠিক আছে, তাহলে এই কয়েকটা মান এখানে ইনপুট দিলে টি3 মানও পেয়ে যাবা, 60 দিয়ে গুণ করে দিবা, তাহলে চলে আসবে হচ্ছে মিনিটে। তারপরে দেখবা যে এগুলা সব কাজগুলা 25 মিনিটের মধ্যে হয়েছে কিনা। ঠিক আছে, ওকে। এরপর নৌকার লব্ধি বেগ কত ছিল, লোকটির পক্ষে বাস ধরা সম্ভব কিনা, এগুলা কোশ্চেন পড়লে উত্তর করতে পারবা। এখন আর নতুন কোনো টাইপের কোনো অঙ্ক নাই, এখন আর নতুন টাইপের কোনো অঙ্কই নেই, এগুলো শুধু প্রশ্ন পড়লে উত্তর করতে পারবা, এটার মধ্যে আহামরি কিছুই নেই এগুলা। ঠিক আছে, তারপর দুইটা ভেক্টর এ আর বি দেওয়া আছে, তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করা যাবে না। এটা যদি এখন বলো যে এ আর বি এর মধ্যবর্তী কোণ আমি নির্ণয় করতে পারবো না, তাহলে একেবারে পানির মধ্যে চুয়াবো ধরে। হোমওয়ার্ক, এটাও হোমওয়ার্ক। এই প্রবলেমগুলো এখানে রাখছি। তিনটি ভেক্টর আয়তাকার ঘনবস্তু তৈরি করা সম্ভব কিনা, ওই যে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট বের করে দেখবা, যদি আয়তন যদি 0 আসে তাহলে দেখবা যে ট্রিপল প্রোডাক্ট যদি 0 আসে সেটা কি বোঝায়, আয়তন। আয়তন যদি 0 আসে তাহলে বুঝবো যে ঘনবস্তু তৈরি করা যাবে না। এই তো। তারপর কুবের মাঝি নদীতে মাছ ধরে, আচ্ছা এটা একবার একটা একটু সেভ করে নেই, কখন আবার কারেন্ট চলে যায়। কি বললো, কুবের মাঝি নদীতে মাছ ধরে ও বিন্দু হতে নৌকা নিয়ে ও এ বরাবর 12 কিলোমিটার পার বেগে যাত্রা শুরু করে। 10 মিনিট পর বাংলাদেশ বেতারে শুনলেন 30 মিনিটের মধ্যে নিরাপদ স্থানে পৌঁছাতে হবে। সাথে সাথে পাল তুলে দেয় বাতাসের বেগ 40%, তুলে দেওয়ায় বাতাসের বেগে 40% বেগ নৌকার বেগের সাথে ও এ বরাবর যুক্ত হয়ে নৌকাকে দ্রুতগামী হয়। ও এ বরাবর বাতাসের বেগ হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। পাল তোলার পূর্বে নৌকার উপরে বাতাসের প্রভাব নগণ্য। পাল না তুললে নৌকাটি অপর পারে কত কোণে পৌঁছাতো। তাহলে স্রোতের বেগ দেওয়া আছে 4, ইউ ইকুয়াল টু 4,
এই যে এটা ইউ, আর এইটা হচ্ছে 12, এটা হচ্ছে ভি। ঠিক আছে, তাহলে এই বরাবর রওনা দিছে, এই বরাবর পৌঁছাইতো, তাহলে কত কোণে পৌঁছাবে? এটা ট্রায়াঙ্গেল দিয়ে ইজিলি বের করে ফেলা যায়। এই বরাবর এটা হচ্ছে 4, এটা হচ্ছে তোমার 12, এখানে এটা থিটা যদি বলো, অথবা যদি এইটা থিটা বলো, তাহলে এইটা হবে tan ইনভার্স 4/12। এই তো মাঝি নিরাপদ স্থানে সঠিক সময়ে পৌঁছাতে সক্ষম হবে কি? আচ্ছা 10 মিনিট পর। আচ্ছা কল তুলে দেওয়ায় ওয়ে বরাবর বেগে যাত্রা শুরু করেন, 10 মিনিট পর বাংলাদেশ বেতারে শুনলেন। আচ্ছা 10 মিনিটে সে কোথায় আসছে, আমরা যদি এইটা একটু বের করে নেই, চিত্রটা এরকম হবে, দেখো সে এখান থেকে যাত্রা শুরু করে 10 মিনিটে এখানে পৌঁছায় গেল। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটাও তোমার জানা আছে, এটাও জানা আছে, থিটা বললাম, tan ইনভার্স, সামনের দিকে ছিল 4, আর এই দিকে ছিল হচ্ছে তোমার কত, 12। তাহলে এটা কত ডিগ্রি জানি না, এটা কাজে লাগবে কিনা বের করে নিচ্ছি। শিফট tan ইনভার্স 1/3, এটা আসতেছে 18.43 ডিগ্রি। ওকে নিলাম। ঠিক আছে, তাহলে এতটুকু আসলে সে কতটা দূরত্ব অতিক্রম করছে সেটা যদি একটু বের করে নিতে চাই, কতটা দূরত্ব অতিক্রম করলো, দূরত্ব কতটা অতিক্রম করছে, এই বরাবর, এই বরাবর তাকে নিয়ে যাচ্ছে কে, খালি তার নৌকার বেগ ভি, আর এই বরাবর নিয়ে যাচ্ছে কে, ইউ, তাই তো? তার মানে তাকে পারে পৌঁছাইতে হবে, 10 কিলোমিটার পৌঁছাইতে হবে, সে এতটুকু কতখানি পৌঁছাইছে সেটা আমরা বের করে নেই। এক্স এক্স বললাম, তাহলে এক্স কত, এক্স ইকুয়াল টু 10 মিনিট ধরে চলছে, এইটা আর বের করার দরকার ছিল না, এটা দরকার নেই। এক্স 10 মিনিট চলছে, আর কত বেগে, 12 কিলোমিটার পার আওয়ারে, 12 × 10 মিনিট মানে 10/60 আওয়ার্স, তাহলে এটা হচ্ছে 2 কিলোমিটার। তাহলে এইটুকু হচ্ছে 2 কিলোমিটার, তার জন্য আরও বাকি আছে কত, 6 কিলোমিটার, পৌঁছাইতে হবে 30 মিনিটে। ঠিক আছে, বাতাসের বেগে 40%, তাহলে এই দিক বরাবর তার বেগটা অলরেডি কত আছে, এই দিক বরাবর বেগ অলরেডি আছে হচ্ছে 12, তার সাথে এইবার কত হয়ে গেল, বাতাসের বেগের 40%, তার মানে 20 × 0.4, তার মানে 4 দুগুণে 8, তাহলে এটা হয়ে গেল 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই দিকে যাচ্ছে 20 কিলোমিটার পার আওয়ারে, সময় দূরত্ব অতিক্রম করে 6 কিলোমিটার, তাহলে টাইম ইকুয়াল টু কত, 6/20, তাহলে এটা যদি এটা আসলো কত আওয়ারে, মিনিটে নিতে চাইলে 6/20 × 60, এটা বাদ 6 6 36, তাহলে 18 মিনিট, তাহলে এটাতে লেস দেন 30 মিনিট। তার মানে কি নিরাপদ স্থানে সঠিক সময়ে পৌঁছতে সক্ষম হবে? তাহলে উত্তর হচ্ছে হবে। ঠিক আছে, ওকে। কোন দিকে চালনা করলে এগুলা নিজেরা করো, সঠিক সময়ে সঠিক জায়গায় যাবে, সর্বনিম্ন সময়ে স্রোতের দিক নৌকার সাথে সরণ কত হবে, বের করো এগুলা। ভেক্টরদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে কি করবা, প্রথমে কিউ ক্রস আর বের করে নাও, তারপরে করো হচ্ছে 1/2 × কিউ ক্রস আর, এটাই হচ্ছে এরিয়া। এবার কি বলছে, পি ভেক্টরের জেড অক্ষ বরাবর অংশক পরিবর্তন করে ভেক্টরদ্বয় সমতুল্য ভেক্টরে পরিবর্তন হওয়া সম্ভব। হ্যাঁ সম্ভব, দেখি
পি অক্ষের জেড, তাহলে এটা কে না বলে এটাকে ধরে নাও এম। তাহলে কি করবা, সমতুল্য ভেক্টর হওয়ার জন্যে 3 4 এম, কিউ এর সহগগুলো 2 -1 +1, এখানে 1 2 3, এই নির্ণায়কের মানটা হইতে হবে 0 0। তাহলে এই নির্ণায়কের মান বের করে এখান থেকে দেখাও যে এম ইকুয়াল টু কত আসে। নির্ণায়কের মান বের করতে পারবা না, 3 নেওয়ার পর এখানে আসবে -3 -2, তারপরে 4 নিলে এখানে আসবে 6 -2, -4 নিলে 6 -1, সরি 6 -1, এম নিলে 2 2 4 যোগ 1, তো নিয়ে এম এর মানটা বের করো, এম ইকুয়াল টু কত। তাহলে সেটাই হচ্ছে এটা উত্তর। তারপরে হ্যাঁ, রাজশাহী সরকারি সিটি কলেজ, এগুলো পারবা বোকা, এগুলো জাস্ট একটু বাসায় বসে একটু ধৈর্য সহকারে দেখবা, এগুলো এমনিই পারার কথা, আর তেমন কোনো কোশ্চেন নাই এখানে, ঠিক আছে। প্রকৃতপক্ষে কত বেগে যাবে, বিশেষ তার তীরে থাকা বন্ধু, এগুলো তোমরা নিজেরা হোমওয়ার্ক করে নিও, হোমওয়ার্ক করে নিও, যেটা পারবা না সেটা আমাকে বলিও, ক্লাসটা আর আমি লেন্দি করতেছি না, মানে এখানে নতুন কোনো কিছু তোমার আসলে এক্সপ্লোর করার নাই, যা করার ছিল এর মধ্যে চলে আসছে। তো ঠিক আছে, ক্লাসটা করে কেমন লাগলো অবভিয়াসলি আমাকে জানাবা। আর মাঝখানে আরেকটা কথা, যে আমাদের এই কোর্সটা রানিং টেস্ট সলভিং কোর্স, এটা হচ্ছে ফিজিক্সের, ঠিক আছে। তো এটার প্রাইস হচ্ছে টোটাল 250 টাকা, ঠিক আছে। এটা তোমরা কোর্সটা কিনতে পারবা টপারন ওয়েবসাইট থেকে, টপারন ওয়েবসাইট, ঠিক আছে। আর তোমরা আমাকে নক করতে পারো এই নাম্বারে, যে কোনো ইনফরমেশনের জন্য, কোর্স সংক্রান্ত বা তোমার পড়াশোনা সংক্রান্ত, যে কোনো প্রবলেমে তুমি আমাকে এই নাম্বারে রিচ করতে পারবা, ঠিক আছে। তো সবাইকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি, পড়াশোনা ভালো করে করো, আর কি বলবো, ঠিকমতো খাওয়া দাওয়া করো, এখন সুস্থ থাকাটা দরকার, কারণ ভালোভাবে পড়াশোনা করতে হলে শারীরিক সুস্থতাটা মেন। ওকে, তো আমাদের ক্লাসটা আমরা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা।